Please confirm. Starting. Okay. Yes, sir. ঠিক আছে. Okay. So we have almost 30 students, so I guess we can start. So in our last class, we have covered up until this point, right? We weren't able to cover the packet switching part. We have covered up until this part. Huh? So in this class, we will try to cover as many as possible because since there's a break coming, so we need to move a bit faster. But the problem is when I teach, I try to um, incorporate the theory part with our practical life so that it gets beneficial for us. Otherwise, only the theory is not good enough for us as an engineer. So আমরা যখনই কোনো কিছু করব, আমরা চেষ্টা করব যে এটাকে আমাদের রিয়েল লাইফের সাথে যতটুকু রিলেট করতে পারা যায়, ঠিক আছে? সো আমরা দেখেছিলাম লাস্ট ক্লাস পর্যন্ত যে the physical media. So we have studied about the multiple physical medium part, but we couldn't cover the packet switching part. So in this class, we will cover the packet switching part, the circuit switching part, the different network architecture, and the delay part. Huh? So let me turn off the camera first. Can you see? I'm sorry, but ignore my voice today. Can you see the slides? Can I start? Yes, sir. Okay. So what is packet switching actually? Yeah. So this is the core network that we have discussed in our previous class. The core network is consist of many ISPs, and they are interconnected with each other in a mesh of network. So by mesh, we don't mean they are fully connected with one another. সবাই সবার সাথে কানেক্টেড থাকতে হবে না, বাট এটাকে আমরা একটা মেশের মতো চিন্তা করতে পারি। So in the packet switching, the hosts break the application layer messages into packets. So if you recall the OSI architecture, একদম উপরের লেয়ারে কি থাকে? Application, then presentation, then session, right? যারা আমরা ওএসআই লেয়ারটা পড়েছি, ডেটা কমিউনিকেশন কোর্স করেছি, কেউ যদি বলতে পারো তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। অ্যাটলিস্ট আমি যদি এটা জানতে পারি যে কিছুটা প্রায়র নলেজ আমাদের আছে, তাহলে আমাদের জন্য ভালো হবে। There are 7 layers. Application, presentation layer, session layer. সেশন লেয়ার। এই তিনটা লেয়ারে ইউজার নিজে কাজ করে, হ্যাঁ, ডেভেলপার নিজে কাজ করবে এবং তার কাছে যে ডেটাটা থাকবে এটাকে আমরা অ্যাকচুয়াল ডেটাই বলবো। কিন্তু যখন whenever the data comes below that 3 layers, the transport layer, transport layer যেটা করে সেটা হচ্ছে it breaks those datas, or should I say messages, into multiple segments. আমরা দেখব যে কিভাবে এই সেগমেন্টগুলো জেনারেট করে in our next classes. দেন যখন এটা নেটওয়ার্ক লেয়ারে আসে তখন এটা বিভিন্ন ছোট 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 প্যাকেটে ভাগ হয়ে যায় এবং প্রত্যেকটা প্যাকেটের ভিতরেই তার সোর্স আইপি, তার ডেস্টিনেশন আইপি, তার সোর্স ম্যাক অ্যাড্রেস, তার ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, তার টিটিএল ভ্যালুস, তার চেকসাম ভ্যালুস যেটা দিয়ে সে ইরোর চেক করবে, যাবতীয় ইনফরমেশন থাকে। এগুলো ইনশাআল্লাহ আমরা দেখব যে একটা প্যাকেটের ভিতরে কি কি থাকে। বাট আপাতত এটা জানি যে একটা প্যাকেট যখন উপর থেকে আসে তখন মেসেজ আকারে আসে, ডেটা আকারে আসে, দেন যখন নেটওয়ার্ক লেয়ারে চলে আসে তখন এগুলো ছোট ছোট ভাগে ভাগ হয়ে যায়। সো আমাকে সুইচ করতে হবে এই ভাগগুলাকে, দ্যাট মিনস প্যাকেটগুলাকে। এখন সুইচ মানে বলতে কি বোঝায়? সুইচ মানে হচ্ছে তোমাদের কি মনে পড়ে যে আমি একটা এক্সাম্পল প্রোভাইড করেছিলাম তোমাদের, ওই যে ধরো কার্গো থেকে তুমি কিছু মালপত্র একটা ধরো গোডাউনে নিবা, তো তোমরা দেখেছো না লোকজন সারিবদ্ধভাবে দাঁড়ায়, একজন আরেকজনের কাছে দেয়, সে আরেকজনের কাছে দেয়, মনে পড়ে? দেখিছো তুমি কোনোদিন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এখন তুমি কোনোদিন ধরো তুমি তোমার আরেক ফ্রেন্ড থেকে ধরো তোমরা তিনজন ফ্রেন্ড মিলে এই কাজটা করতেছো কোনো একটা জায়গায়, ধরো তোমাদের বাসার কোনো পার্সোনাল
আসবাবপত্র মুভমেন্টের ক্ষেত্রে। এখন তোমার ফ্রেন্ড যে হচ্ছে এক্স, তুমি হচ্ছে ওয়াই, তোমার ফ্রেন্ডের কাছ থেকে তুমি একটা ডেটা নিলা, তুমি কি ডেটাটা পুরোটা না নিয়েই জেড কে দিতে পারবা যে সামনে দাঁড়া আছে তোমার, নাকি তোমাকে পুরোটা নিতে হবে? বলো তো। স্যার অ্যাকচুয়ালি চিন্তা করলে কিন্তু স্যার ফ্রেন্ডরা স্যার নিতে হবে। স্যার পালাই দিয়ে চলে যাবে স্যার। না আচ্ছা যাই হোক, আমরা ফ্রেন্ডকে ধরে নিলাম সে খুবই ভালো আইডিয়াল এবং খুবই প্রফেশনাল। এখন একটু চিন্তা করো, সম্পূর্ণটা নিতে হবে স্যার। সম্পূর্ণটা নিতে হবে। তাহলে whenever we try to switch packet from one network to another network to another network to another network, so basically through the internet, what it does, it receives the packet, listen carefully, huh? It receives the packet in one of its incoming port, and then before sending it to the outgoing port, it checks whether the packet has any problem, whether the packet has any error. যদি কোনো এরর থাকে বা প্যাকেটের ইন্সপেকশনে যদি কোনো প্রবলেম দেখা দেয়, যেটা আমাদের প্রোটোকল অনুযায়ী সে এটা চেক করবে, আমি যে প্রোটোকল তাকে দিয়ে দিব, ওই প্রোটোকল অনুযায়ী চেক করার পর সে যদি দেখে ওই প্যাকেটে কোনো প্রবলেম আছে, সে ওইটাকে তার আউটগোয়িং লাইনে ফরওয়ার্ড করবে না। এবং সে কখনোই একটা প্যাকেট ফুললি রিসিভ না করার পর না করার পর বলতেছি না কেন, না করার আগে বেসিক্যালি ফুললি রিসিভ না করে কখনো সে আউটগোয়িং লাইনে পাঠাতে পারবে। ওকে, সো in what it does, it forwards packets from one router to the next across links on path from source to destination. তাহলে প্যাকেট সুইচিং এর কাজ হচ্ছে প্যাকেটগুলোকে রিসিভ করা যে কোনো একটা ইনকামিং লাইনে, এবং তার যে মাল্টিপল আউটগোয়িং লাইন থাকে ওই মাল্টিপল আউটগোয়িং লাইনের মধ্যে কোন লাইন দিয়ে পাঠাবে সেটা ডিটারমাইন করে ফিক্স করে দেওয়া। হ্যাঁ, তো ওইটি আমরা দেখবো যে কিভাবে প্যাকেট সুইচ করা হয়, কিভাবে সার্কিট সুইচ করা, এগুলো আমরা দেখবো আউটগোয়িং লাইনে দেওয়ার নিয়মটা। আপাতত এতটুকু জানো যে আমি কি তাহলে কোনো একটা প্যাকেট অর্ধেক রিসিভ করে সেটাকে আউটগোয়িং লাইনে পাঠাতে পারবো? আমাকে জাস্ট এতটুকু ইনশিওর করো যে এটা কি করা যাবে ইন টার্মস অফ প্যাকেট সুইচিং। নো স্যার। ওকে, তাহলে আমরা বুঝে গেছি, মানে অ্যাটলিস্ট টার্মটা বুঝে গেছি। সো ইচ প্যাকেট ট্রান্সমিটেড অ্যাট ফুল লিঙ্ক ক্যাপাসিটি, আমার প্যাকেটটা আমি যেই ক্যাপাসিটির ভিতর দিয়ে যাব, দ্যাট মিনস যেই ফিজিক্যাল কানেকশনের ভিতরে যাব, আমার ওই ফিজিক্যাল কানেকশনের ফুল ক্যাপাসিটিটাই সে ট্রান্সমিট করবে। এখন কথা হচ্ছে ফুল ক্যাপাসিটিটা বললে আসলে ঠিক না, তাকে যতটুকু ক্যাপাসিটি দেয়া হবে সেই ক্যাপাসিটি অনুযায়ী ট্রান্সমিট করবে। সো ইফ ইউ লুক এট দিস স্লাইড, হ্যাঁ, একটু ভালোভাবে যদি আমরা একটু বুঝি তাহলে দেখবা এগুলা ক্লিয়ার হবে। খেয়াল করো, suppose this computer is transmitting data. Okay, how many packets are you seeing here? 1 2 3 3 packets, right? These are small portion of bigger data. ধরো উপরে আরো কোনো বড় ডেটা আছে, এই বড় ডেটাটাকে ছোট ছোট ভাগে সেগমেন্ট করা হয়েছে ট্রান্সপোর্ট লেয়ারে, ছোট ছোট ভাগে সেগমেন্ট করা হয়েছে, এবং ধরো এই একটা সেগমেন্টের ভিতরে এই তিনটা প্যাকেট ছিল ধরে নিলাম। এখন এই তিনটা প্যাকেটের প্রত্যেকটাতে হাউ মেনি বিটস আর দেয়ার অ্যাজিউম করে নেওয়া হচ্ছে এল বিটস। ওকে, তাহলে আমি কি বললাম যে এই প্রত্যেকটা প্যাকেটের গায়ে কয়টা করে বিট আছে ধরে নিলাম? তিনটা। না, there are 3 packets. In each packet we are assuming there are L number of bits in each packet. So L can be anything, 10টা 5টা 15টা 50টা 100টা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? আচ্ছা, মানে একটা প্যাকেটের গায়ে L সংখ্যক বিট আছে। এখন এই যে সোর্স থেকে প্রথমে সে একটা রাউটারে গেল, এই রাউটারের ধরলাম আউটগোয়িং লাইন হচ্ছে 3টা। কয়টা আউটগোয়িং লাইন? 3টা। ধরো আমরা নাম্বারিং করি 1 2 3. So this is my destination. So can you please tell me in which outgoing line my destination is resided? 2. Good, very good. So আমার 3টা আউটগোয়িং লাইন আছে, আমি যে কোনো একটা দিয়ে পাঠাবো। এখন যে কোনো একটা দিয়ে পাঠাবো কিভাবে ওটা পরে চিন্তা, ওটাতে আমরা আসবো, কোনো সমস্যা নেই। আমরা যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে দিস স্টোর এন্ড ফরওয়ার্ড টেকনিক। So what it does, it takes L by R seconds to transmit বলতে পুশ আউট বুঝাচ্ছে, আমি একটু পরেই বলবো পুশ আউট কি। L bit packet into R bit per second link. এই যে এখানে যে লিংকটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে কয়টা লিংক দেখা যাচ্ছে বলো তো? এই দুই জায়গাতে আমি ধরে নিলাম যে এই দুইটা আউটগোয়িং লাইনকে ইউজ করবে না, আমি কি এতটুকু ধরে নিতে পারি?
মানে ধরলাম এদিক দিয়ে এসে ডেটাটা পাঠাবে, তার মানে আমি ধরলাম ওগুলা নাই, ওগুলোর চিন্তা আপাতত তোমার মাথা থেকে সরালো। এখন আমাকে বলো তো, এখন আমার এই লাইন এখানে কয়টা আছে টোটাল সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য? দুইটা। তাহলে আমার এই যে দেখো তো, এই প্যাকেটটার কতটুকু সে রিসিভ করছে? সে কি পুরো প্যাকেটটা রিসিভ করছে? না স্যার, হাফ। তাহলে এই হাফকে কি সে পাঠায় দিচ্ছে? দেখো তো এদিক দিয়ে। না স্যার, পারবে না, ফুল রিসিভ পারবে না। সেন্ড করতে পারবে না। Because good, very good. Because this store part says to forward a packet into one of my outgoing line, I need to store it first. Okay, সেই স্টোর কোথায় করবে? সেই স্টোর করবে প্রত্যেকটা রাউটারের তার নিজস্ব একটা মেমরি থাকে, এটাকে আমরা বাফার বলবো। হ্যাঁ, এই বাফারের মধ্যে সে তার প্যাকেটটাকে টেম্পোরারিলি রাখবে। দেন ওই যে বললাম না তোমাকে যে কাজটা করতে হবে, দেখতে হবে না স্টোর করে যে প্যাকেটের গায়ে কোনো এরর আছে কিনা। তোমরা যারা ডেটা কমিউনিকেশন কোর্স করেছো, hopefully you have heard the term error correction and detection. Hopefully you have heard the term CRC. Hopefully you have heard the term checksum. এই ওয়ার্ডগুলোর কথা কি মনে পড়ে? যারাই জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওইগুলো দিয়ে আমরা আসলে কি করতাম? ওগুলো দিয়ে আমরা যেটা করি, এটা আমি বলছি কেন, যারা ওই কোর্সটা করি নাই অ্যাটলিস্ট যাতে রিলেট করা যায় যে হ্যাঁ ওগুলো দিয়ে চেকটা হবে অন্য কোনো একটা কোর্সে। সো আমরা ওই জিনিসগুলো দিয়ে বেসিক্যালি চেক করি যে আমার ডেটাটার মধ্যে দ্য রিসিভ ডেটা, যে ডেটাটা আমি রিসিভ করেছি সেটার মধ্যে কি কোনো এরর আছে কিনা, সোর্স ডেস্টিনেশন ঠিক আছে কিনা। ধরো এমন একটা ডেস্টিনেশনের নাম দেয়া যেটা ডেস্টিনেশন আমার কাছেই নেই, তাহলে কি আমি ওকে ফরওয়ার্ড করে কোনো লাভ হবে? তখন আমি আমার নিয়ার বাই রাউটারের কাছে পাঠিয়ে দিতে পারবো। বাট দেয়ার উইল বি ডিফারেন্ট সর্টস অফ চেকিং যে অ্যাকচুয়ালি প্যাকেটটা কি করাপ্টেড, এবং চেকিংটা করার পর যদি সাকসেসফুল হয় তখনই আমি শুধুমাত্র ফরওয়ার্ড করব। এবং আমি চেকিংটা কখন সম্পূর্ণ করতে পারবো বলো তো? অর্ধেক ডেটা নিয়ে নাকি প্যাকেটের ফুল ডেটা নিয়ে? ফুল ডাটা। ফাইন, ভেরি ফাইন। তাহলে the idea is I will have to receive the full packets, then I will perform some inspection within that packet, and if my inspection says that it is okay, no problem, then I will transmit that in my outgoing line. So that is called packet switching. এবং এভাবে পুরো ইন্টারনেট জুড়ে হবে। সো তোমার প্যাকেটটা তুমি যখন দেখলা যে www.facebook.com বা youtube.com বা ui.ac.bd, তো তোমার কাছ থেকে কিছু প্যাকেট জেনারেট হয়ে তোমার আইএসপির কাছে যাচ্ছে, সে যার থেকে নিচ্ছে তার কাছে যাচ্ছে, দেন এটা আরেকজনের কাছে যাচ্ছে। এভাবে যেতে 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 সামহাউ তুমি কি যেই ডেস্টিনেশনে যাচ্ছ ওই ডেস্টিনেশনের সার্ভারের কাছে যাচ্ছ না, ওয়েব সার্ভারের কাছে, দেন ও একটা রিপ্লাই দিচ্ছে। ওই যে মনে পড়ে আমরা একদম প্রথম ক্লাসে বলেছিলাম এসটিটিপি রিকোয়েস্ট, এসটিটিপি রিপ্লাই, তো এটা কি সরাসরি এক ক্লাসে বাংলাদেশ থেকে আমেরিকার ফেসবুকের সার্ভারে চলে যাচ্ছে, নাকি মাল্টিপল হপ পার করে 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 যাচ্ছে, বিভিন্ন নেটওয়ার্ক পার করে আলটিমেটলি পৌঁছাচ্ছে না? জি স্যার। এবং মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা জায়গায় এই যে তোমার এই প্যাকেট সুইচিং স্টোর এন্ড ফরওয়ার্ডটা এভাবে করে আগে চেক হইতে 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 থাকে। বাট এটা মোস্ট অফ দ্য টাইম ইট টেকস এ ন্যানো সেকেন্ড বেসিক্যালি। সো তুমি আসলে বুঝতেও পারবে না যে ভিতরে কি হচ্ছে, যেটা আমরা বুঝতে পারি না। মেজর কথা আসি, আমি ভাবছিলাম আজকে একটু ব্রিফ করাবো, কিন্তু আসলে হয় না, অভ্যাস যেটা সেটা আসলে তাড়ানো যায় না। কারণ আমাদের প্যাকেট লস কিসের জন্য হয় তাইলে? সরি, প্যাকেট লস কখন হয় তাইলে? প্যাকেট লস হয়, আচ্ছা আমি প্যাকেট লসের কথাটা একটু পরে আসি। প্যাকেট লস আছে, একটু পরে আসতেছি, খেয়াল করো। আমি একটু দেখা দিই, এই যে এখানে প্যাকেট লস হবে, ঠিক আছে? আমি আসবো, এই যে এখানে আছে, নাকি এটা বলে নিব কোনটা? শেষ করেন, সিকোয়েন্সিয়ালি শেষ করেন। ঠিক আছে, আমরা সিকোয়েন্সিয়ালি আগে। সো দেখো, সো আই হ্যাভ L বিটস পার প্যাকেট এন্ড দিস ইজ R বিটস পার সেকেন্ড। তার মানে এই লিঙ্কটা R বিট পার সেকেন্ড ডেটা নিজের মধ্যে ট্রান্সমিট করতে পারে, R বিট পার ডেটা নিজের মধ্যে ট্রান্সমিট করতে পারে। সো ইট টেকস L বাই R সেকেন্ডস টু ট্রান্সমিট পুশ আউট। ট্রান্সমিট বলতে পুশ আউট বোঝাচ্ছে। খেয়াল করো, এই যে হোস্ট আমরা যে ডেটা জেনারেট করি, এই ডেটাটা কি একটা তারের ভিতর দিয়ে যায় না বলতো? জি স্যার। অবশ্যই একটা তারের ভিতর দিয়ে তো যাবে। ওএসআই লেয়ারের একদম নিচের লেয়ারে বা টিসিডি একদম নিচের লেয়ারে কি ফিজিক্যাল লেয়ার আছে না? ফিজিক্যাল লেয়ার মানেই তো বেসিক্যালি ওয়্যার। তো ওয়্যারের ভিতর দিয়ে এই যে বেসিক্যালি 1-0 যাচ্ছে না, কিন্তু ওয়্যারের ভিতর দিয়ে কি 1-0 আকারে যায় না সিগন্যাল আকারে যায় বলো তো? স্যার সিগন্যাল আকারে যায়।
তো সিগন্যাল আকারে কনভার্ট করার জন্য আমাকে তো আগে এই ভদ্রলোকগুলারে, দ্যাট মিন্স এই ডেটাগুলোকে এই ওয়্যারে রাখতে হবে না আগে, যে আমি ডেটাটা পাঠাতে চাচ্ছি এখন। জি স্যার। রাখার জন্য ওকে বলা হয় পুশ আউট, যে আমি ডেটাটাকে পুশ করলাম নেটওয়ার্কের এই ফিজিক্যাল পাথে, আমি ডেটাটাকে পুশ করে দিলাম। এখন এর কাজ হচ্ছে এই ডেটাটাকে এদিক দিয়ে নিয়ে যাওয়া। বুঝতে পারছি পুশ আউট কি? ফার্স্ট অফ অল আই হ্যাভ টু প্লেস দ্য ডেটা in the network path, then it is the responsibility of that physical network to carry it to the next router. Then this router will place the data push out here, so it is the responsibility of this physical path to take it down to the next network, and next network could be my destination. Now the main point is it takes L by R seconds to transmit L bit packet into R bit per second. খেয়াল করো আমার প্রত্যেকটা প্যাকেটে বিট আছে, কয় বিট করে ধরে নিয়েছি আমরা? এল বিট। আর এই ভদ্রলোক প্রতি সেকেন্ডে আর বিট পার সেকেন্ড করে ডেটা পাঠাতে পারে। এখন ধরো তোমার এল বিট হচ্ছে ধরো 10টা, বুঝো কিন্তু 10টা, আর তোমার আর বিট হচ্ছে আমি ধরলাম মানে সে পার সেকেন্ডে ধরো 5টা করে পাঠাতে পারে। তাহলে এইটার ক্যাপাসিটি কি? 10/5 না? কারণ যেই প্যাকেটটা আসছে সে ওইটাকে ফুল ক্যাপাসিটিতে নিচ্ছে নাকি হাফ ক্যাপাসিটিতে নিচ্ছে? হাফ ক্যাপাসিটিতে নিচ্ছে। এখন তার ক্যাপাসিটি 10ও হইতে পারতো, তার ক্যাপাসিটি 7ও হইতে পারতো, তার ক্যাপাসিটি বেশিও হইতে পারতো না? তার ক্যাপাসিটি কি 50/2 হইতে পারতো। তাহলে এই জন্য বলা হয় যে এই যে এটার যে অ্যাকচুয়াল যে টাইপটা সেটা হচ্ছে L/R, কি পরিমাণ প্যাকেট আমার কাছে আসছে এবং কি পরিমাণ প্যাকেট আমি নিতে পারবো সেটা রেশিওটা। আমি যদি নিতে পারি 5, আমার কাছে আছে যদি L10, তাহলে অ্যাকচুয়ালি আমি নিতে পারবো L/8 সেকেন্ড সময় আমার কাছে লাগবে। নাও স্টুডেন্ট ফরওয়ার্ড কি বলে? দ্য এন্টায়ার প্যাকেট মাস্ট অ্যারাইভ এট রাউটার বিফোর ইট ক্যান বি ট্রান্সমিটেড অন দ্য নেক্সট লিঙ্ক। এই পোরশনটা কি অলরেডি আমরা ক্লিয়ার হয়ে গেছি না? আমরা কি অর্ধেক প্যাকেট ডেটা পেলেই আমি তোকে ফরওয়ার্ড করে দিব নাকি আমাকে ফুলটার জন্য ওয়েট করতে হবে? ফুলটার জন্য ওয়েট করতে হবে। এখন তুমি যদি খেয়াল করো এন্ড টু এন্ড ডিলে বলতে কি বোঝাচ্ছে? এখানে শুধু এক রকমের ডিলে বোঝাচ্ছে। হোয়াট এভার উই আর অ্যাসিউমিং এটা হচ্ছে শুধু ট্রান্সমিশন ডিলে। ট্রান্সমিশন ডিলে, শোনো ডিলে দুই ধরনের, একটা হচ্ছে ওরা বলছে এটা 2L/R। এখন তুমি একটু চিন্তা করো তো 2L/R কেন হলো? স্যার দুইটা তারের জন্য। তাহলে এখানে আমার ক্যাপাসিটি হচ্ছে L/R, এখানেও তো ক্যাপাসিটি সেই L/R। তাহলে এটাকে যদি আমি যে ছোটবেলার অঙ্কর মতো করি তাহলে কি L প্লাস L হয় না? তাহলে কি 2L/R আসে? বলো তো। এখন কেউ বলো এটা কি সবসময় 2L/R হবে? না স্যার, তিনটা হলে কি 3L/R, 4টা হলে এটাকে হপ বলা হয়। আমি যখন আমার নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আসছি 1 হপ, দেন এই নেটওয়ার্ক থেকে যদি আমি আরেকটা নেটওয়ার্কে যেতাম 2টা হপ, তাহলে আমাকে এখানে কয়টা হপ পার করা লাগতেছে? স্যার NL/R। So the generic formula should be NL/R. এখন কথা হচ্ছে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ রাখবা। একটা টাইম হচ্ছে ডিলে, এগুলা এই কনসেপ্টগুলো আমাদের একটু পরে আসবে। একটা হচ্ছে ডিলে, এই যে 1 হপ ট্রান্সমিশন ডিলে ইজ 5 সেকেন্ড। ধরো এখানে একটা নিউমেরিক্যাল একটা एग्जांपल করছি, ধরে নিল তোমার এই হচ্ছে 7.5 মেগাবিট পার সেকেন্ড। যদিও এটা 7.5 মেগাবিট পার সেকেন্ড কখনো হবে না, এটা আরো খুবই ছোট হয়, খুবই ক্ষুদ্র হয়, প্যাকেটগুলো খুবই ক্ষুদ্র, কিলোবাইটে হয়। এখন ধরো এটা বোঝানোর জন্য দিচ্ছে, তার মানে আমার প্যাকেটের সাইজ কত? সে পার সেকেন্ডে 7.5 মেগাবিট প্যাকেট আমার কাছে আসতেছে। অ্যাজ এ হোস্ট আমি প্রডিউস করছি, কিন্তু আমি যে পাথ দিয়ে নিব তার ক্যাপাসিটি কত দেখো তো? এই লিঙ্কটার ক্যাপাসিটি কত? ট্রান্সমিশন ক্যাপাসিটি কত? 1.5। তাহলে এক হপে আমার টোটাল ডিলে কত হবে? 7.5 কে 1.5 দিয়ে যদি ডিভাইড করো তোমার কি 5 সেকেন্ড লাগবে না? তার মানে এখান থেকে এখানে যেতে তোমার 5 সেকেন্ড লাগছে। যদি আমি এখান থেকে এখানে যাই আমার কি আরো 5 সেকেন্ড লাগবে না? ফাইন। তাহলে কথা হচ্ছে দুইটার কথা বলা হচ্ছে এখানে, বলা হচ্ছে টোটাল এন্ড টু এন্ড ডিলে 12/R এই সার্কিটটার জন্য। এখন এটা মাল্টিপল হলে মাল্টিপল হবে, যতগুলা ফিজিক্যাল পাথ ততগুলা এল, সোজা কথা। অ্যাসিউমিং জিরো প্রপাগেশন। এখন চিন্তা করো প্রপাগেশন ডিলে মানে কি? প্রপাগেশন ডিলে মানে হচ্ছে ধরো কিভাবে বুঝাই, ধরো এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ডেস্টিনেশন,
এই সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার দুইটা রাস্তা আছে। কয়টা রাস্তা? দুইটা রাস্তা। এখন প্রোপাগেট মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, তাই না? প্রোপাগেট বলতে কি আমরা এটাই বুঝি না? তো whenever we say propagate, it means that from one place to another place, how much time it takes to visit. তো আমি যদি একটা প্যাকেটকে তার সোর্স থেকে ডেস্টিনেশনে নিতে চাই, সো ইট ইজ ভিজিটিং ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। সো এই যে ডিলেটা, টোটাল ডিলেটা, এই টোটাল ডিলেটা দুইটা জিনিসের উপর নির্ভর করে। প্রোপাগেশন যে ডিলেটা, সেটা দুইটা পার্টের উপর নির্ভর করে। একটা হচ্ছে এই রাস্তাটার লেন্থ আমাকে মেজারমেন্ট করতে হবে না, বলতো? যে আমি কতটুকু পথ পাড়ি দিব, আমার যে দূরত্ব, সেটা কার উপর ডিপেন্ড করে? মেইনলি আমার লেন্থের উপর না? এম আই অনলাইন? এম আই অডিবল? শুনতে পাচ্ছ আমাকে? ওকে, তাহলে আমি যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, আমার যে ডিলেটা যতটুকু হবে, ধরো তুমি সে ফর এক্সাম্পল নতুন বাজার থেকে ইউআইতে যাচ্ছ, তোমার যে ডিলে হবে, তুমি যদি ধানমন্ডি থেকে ইউআইতে যাও, তোমার ডিলে কি কম হবে না বেশি হবে? বলো। বেশি হবে। কেন? রিজন কি? রিজন মাল্টিপল ওয়ে আছে, ইভেন হচ্ছে স্যার অনেক হোপ পার হইতে হবে আর কি, অনেক হপ পার হতে হবে। সো আমরা আরো সোজা বাংলা ভাষায় বলি, আমার দূরত্বটা কি তখন ধানমন্ডি থেকে ইউআই বেশি না নতুন বাজার থেকে ইউআই বেশি? বলো। ডিসটেন্স কোথা থেকে বেশি? ধানমন্ডি থেকে না? তাহলে একটা ডিলে হচ্ছে আমার লেন্থের উপর ডিটারমাইন করে, আরেকটা ডিলে হচ্ছে যে আমি কোন স্পিডে এটাকে নিতে পারতেছি। এখন ধরো তুমি চিন্তা করলা যে প্র্যাকটিক্যাল না, আমি যে এক্সাম্পলটা দিব এটা মোটেও প্র্যাকটিক্যাল না। তুমি চিন্তা করলা যে ধরো তুমি নতুন বাজার থেকে একদম মানে বেসিক্যালি ওই যে আমরা ছোটবেলা ফুটবল খেলতাম, কেউ খেলছো ফুটবল? গোল বার দেওয়ার জন্য কি আমরা পাম দিয়ে ভাবতাম না যে 10 পা, 5 পা, 8 পা? I don't know, we have tried it not. এখন তুমি যদি এটা, আমার এক্সাম্পলটা মোটেও প্র্যাকটিক্যাল না, বাট কাজের এক্সাম্পল। এখন তুমি যদি চিন্তা করো, স্যার এটা সবাই করছে স্যার, আপনি যেটা সবাই বলছেন। ওকে, তাহলে হ্যাঁ আমিও অনেকবার করছি, ইভেন আমি রিসেন্টলিও করছি। তো যাই হোক, তো আমি যদি চিন্তা করি যে আমি নতুন বাজার থেকে এইভাবে করে আঁকবো, আমার স্পিড কি তখন খুব বেশি হবে না কম হবে? বলো তো। জি স্যার, কম হবে। কম হবে। এখন তুমি যদি চিন্তা করো আমি ধানমন্ডি থেকেই using some helicopter I will land at the field of UI. এখন কি তুমি একটু চিন্তায় পড়ে যাবা না যে আসলেও কি নতুন বাজার থেকে এরকম এক পা করে আসতে যে সময় লাগবে, সেই সময়ের মধ্যে কি আমি হেলিকপ্টার দিয়ে ধানমন্ডি থেকে ইউআইতে আসতে পারবো? বলতো চান্স আছে না আসার? তো আমি মনে করি দিস চান্স ইজ ভেরি হাই। সো ওই ক্ষেত্রে তোমার লেন্থ বেশি হলেও তোমার স্পিডটা কি বেশি হওয়ার কারণে তুমি কি ডেস্টিনেশনে দ্রুত পৌঁছাচ্ছ? জি স্যার। তাহলে এই দুইটা কি একটা আরেকটার সাথে রিলেটেড না? মোটামুটি একটা বেশি একটা কম হলে হবে নাকি মোটামুটি তাদের মধ্যে একটা অ্যাভারেজ আউট সিচুয়েশন তৈরি করতে হবে? বলো তো। যে আমার ডিলে যদি, আমার ডেস্টিনেশন যদি অনেক দূরে থাকে, আমার কি স্পিড খুব কম হইলে হবে নাকি স্পিড মোটামুটি বেশি লাগবে? বেশি লাগবে। তাহলে এই যে স্পিড এবং লেন্থের যে হিসাবের যে ডিলেটা, এইটাকে বলা হয় প্রপাগেশন ডিলে। ডোন্ট কনফিউজ ইট উইথ L/R। এই L/R হচ্ছে ট্রান্সমিশন ডিলে। ট্রান্সমিশন ডিলে মানে হচ্ছে যে আমি আমার ডেটাটা পুশ আউট করে রাখলাম, রাখার পর ও কত বিট করে আমাকে নিয়ে যেতে পারতেছে। ক্লিয়ার? এটা হচ্ছে ট্রান্সমিশন ডিলে, যে মানে সে আমাকে কত বিট পার সেকেন্ডে ট্রান্সমিট করতে পারতেছে, এটা হচ্ছে ট্রান্সমিশন ডিলে। আর প্রপাগেশন ডিলে মানে হচ্ছে যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে আমার টোটাল কত ডিলে লাগতেছে। ক্লিয়ার? যে প্রপাগেট হইতে ফ্রম ওয়ান হপ টু অ্যানাদার হপ, আমার প্রপাগেট হইতে যে পরিমাণ সময় লাগে সেটাকে বলবো আমরা প্রপাগেশন ডিলে। আর ট্রান্সমিশন ডিলে মানে হচ্ছে আমার কাছে কি পরিমাণ বিট আছে এবং ও আমাকে কি পরিমাণ বিট প্রতি সেকেন্ডে নিয়ে যেতে পারে, এইটার যে অ্যাভারেজ আউট যে আমি করলাম সেটা হচ্ছে আমার ট্রান্সমিশন ডিলে। দ্যাট মিন্স মাই পুশ আউট ডিলে। ঠিক আছে? আমরা এটা আরো ডিলে দেখবো। তো আপাতত ধরে নাও এই ক্ষেত্রে কোনো প্রপাগেশন ডিলে নাই। তাহলে প্রপাগেশন ডিলে না থাকলে এই সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়া টোটাল ডিলেটা কত হবে বলো তো? 12/R না? আমি ধরে নিলাম কোনো প্রপাগেশন ডিলে নাই, তাহলে কি শুধু
শুধু ট্রান্সমিট করতে যে সময়টা, তাহলে শুধু ট্রান্সমিট করতে কি এইখান থেকে এখানে ট্রান্সমিট করতে হবে, এখান থেকে এখানে ট্রান্সমিট করতে হবে, তাহলে কি টোটাল ডিলে কত? 12/r না? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে ইয়েস স্যার। নাও এটা কিউইং ডিলে। সো দেখো এখানে এই যে রাউটারটা, ধরো এখান থেকে তুমি এবং এখান থেকে আমি ডেটা জেনারেট করতেছি, মানে উই আর কমিউনিকেট। তো আমার এখানে ডেটা জেনারেট হচ্ছে, মানে এই যে ফিজিক্যাল লিঙ্কগুলা, এই ফিজিক্যাল লিঙ্কগুলা হচ্ছে মানে আর মনে পড়ে আর কি, আর হচ্ছে ট্রান্সমিশন ক্যাপাসিটি। সে প্রতি সেকেন্ডে আর বিট পার সেকেন্ড করে ট্রান্সমিট করতে পারে এক জিনিস, আর এক জায়গা থেকে আরেক জায়গায় প্রোপাগেট হইতে কত সময় লাগবে এটা টোটালি ডিফারেন্ট জিনিস। ওকে, সো আমার আর হচ্ছে 100 MB পার সেকেন্ড। তো এইটা এবং এইটা যেই ডেটাই প্রডিউস করুন না কেন, সেটা কি রাউটারে যাচ্ছে না বলো তো? খেয়াল করো, যাচ্ছে না? যাচ্ছে না। এবং এই রাউটারের এক হপ থেকে আরেক হপে যাওয়ার যে মধ্যবর্তী ক্যাপাসিটিটা, সেটা কত? 1.5 Mbps না? এখন তুমি কি 100কে এর ভিতর দিয়ে পাঠিয়ে দিতে পারবা? না স্যার, ভেঙে ভেঙে নিতে হবে। তাহলে ব্যাপারটা কিরকম হলো? ব্যাপারটা হলো আমি প্রচুর পরিমাণে ডেটা জেনারেট করছি, কিন্তু ও আমাকে ওইভাবে নিতে পারতেছে না। এই কারণে, এবং এটাই স্বাভাবিক, এটাই হয়, আমরা কখনোই ধরে রাখতে পারবো না যে হোস্ট কি পরিমাণ ডেটা প্রডিউস করছে। এটা পুরোপুরি অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে। এখন ধরো তুমি এই দুটো হোস্ট, ধরো হোয়াটসঅ্যাপ ইউজ করতেছে বা চ্যাট সার্ভার ইউজ করতেছে, তো তারা যে পরিমাণ ডেটা ইউজ করবে সেটা কি খুব বেশি হবে? একটা চ্যাট করতে কি খুব বেশি ডেটা লাগে বলো তো? না। নাও দে আর অ্যাসিউমিং দে আর ভিডিও স্ট্রিমিং, তখন কি ডেটা বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। বেশি লাগবে। কিন্তু ধরো তারা প্রতিবার এই একটা পাথ দিয়েই যায়, তখন তখন কি ভ্যারিয়েবল হয়ে যায় না জিনিসটা? এখন চিন্তা করো, এই রাউটারটাকে এটা সলভ করতে হবে। সলভ করতে হবে কিভাবে? প্রত্যেকটা রাউটারের ভিতরে তার একটা মেমোরি বা বাফার, এই বাফারটা হচ্ছে একটা কিউ। সো এখান থেকে যেই প্যাকেটই আসুক না কেন, এখান থেকেও যেই প্যাকেটই আসুক না কেন, তারা আমি ধরে নিলাম আগে পড়ে আসছে, তাকে আগে অবশ্যই আমার এই কিউতে যেতে হবে। রাউটার তাদেরকে তার নিজের কিউ এর মধ্যে রাখবে, কারণ রাউটার তো তাদের সবাইকে একসাথে এই লিঙ্কে পাঠাইতে পারতেছে না, তাহলে রাউটার একটা একটা করে পাঠাবে। এই কারণে সবাইকে বলতেছে তোমরা ওয়েট করো, আগে ওয়েট করো। দেন এখান থেকে একটা 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 করে নিয়ে সে তার লিঙ্কের ভিতর দিয়ে পাঠিয়ে দিচ্ছে। সো এই যে কিউতে প্যাকেটগুলো যে ওয়েট করতেছে, এটার একটা ডিলে আছে নাকি না বলো তো? আচ্ছা, প্রত্যেকটা প্যাকেটেরই একটা কিউইং ডিলে পার করে যেতে হবে। এই কিউইং ডিলেটার মধ্যে কি হয় বলো তো? বেসিক্যালি সেই যে কিউতে রেখে দিছে, সেই কিউতে রেখে কি শুধু রেখেই দিছে, নাকি তাকে ইন্সপেক্ট করতেছে? ইন্সপেকশন ছাড়া সে কি পাঠাবে আউটগোয়িং লাইনে যে তার ভিতরে এরর আছে না নাই? ইন্সপেকশনটা হবে না? আচ্ছা, এখন কথা হচ্ছে লসটা কখন হবে? যে এই যে একটা ছেলে প্রশ্ন করলো না, ওর উত্তরটা আমি দিচ্ছি। আমার অ্যারাইভাল রেট ইন বিটস টু লিঙ্ক exceeds the transmission length of the link for a period of time. যদি আমার অ্যারাইভাল রেট, আমার ট্রান্সমিশন লিঙ্ক রেট চেয়ে আমি যে পরিমাণে অ্যারাইভ করতেছি এবং যে পরিমাণে ট্রান্সমিট করতে পারতেছি 1.5 মেগাবিট পার সেকেন্ডে, হ্যাঁ, সেটা যদি এক্সিড করে যায়, অ্যারাইভালের যে ক্যাপাসিটি সেটা যদি আমার ট্রান্সমিশন ক্যাপাসিটির চেয়ে বেশি হয়ে যায়, ফার্স্ট অফ অল তাহলে প্যাকেটগুলা প্রথমে কোথায় যায় বলো তো? লিঙ্কে যায় না কিউতে যায়? কিউতে যায়। তো কিউতে যেয়ে তারা কি করতে থাকে? রাউটারের জন্য ওয়েট করতে থাকে না যে কখন রাউটার তাদেরকে এখানে পুশ আউট করবে যাওয়ার জন্য? ওকে, এখন ধরো প্রত্যেকটা রাউটারের যে কিউ, সেই কিউয়ের কি একটা মেমোরি আছে? তো যখন আমার এই কিউয়ের ক্যাপাসিটি ফুল হয়ে যায়, তখন যদি এখান থেকে কোনো ডেটা আসেও, সেটা তখন ড্রপ করে দেবে, কারণ তার কিউয়ের ক্যাপাসিটি কি হয়ে গেছে? ফুল হয়ে গেছে। বুঝতে পেরেছি এবার লসের ব্যাপারটা? ওকে, ফাইন। তো এটা প্রসেসিং, হ্যাঁ, কোশ্চেন লসটা প্রসেসিং এর জন্য হচ্ছে না, মানে চেকটা তো আমার দিলে মানে খুব কম হচ্ছে বলে তো লসটা হচ্ছে, রাইট? আমি বলি লসটা, আমি যদি দেখি যে এই প্যাকেটটার গায়ে এরর আছে, ফার্স্ট অফ অল ইট উইল বি ড্রপড। ড্রপ মানে লস। এখন ধরো আমার এই কিউটা ফুল, এই কিউটা ফুল, কিন্তু এদিক দিয়ে তারপরেও যদি কোনো ডেটা আসে, সে তো কিউতে জায়গা পাচ্ছে না, তখন তাকে ড্রপ করে দিবে।
অথবা বলবে পরে আসো, কিন্তু তাকে আমি কখনই আমার কিউতে রেখে এখানে পাঠাতে পারবো না। এখন ধরো এরকম করে চিন্তা করো যে ধরলাম এই পজিশনে আমার কিউটা ফুল ধরে নিলাম, এখন এদিক দিয়ে একটা প্যাকেট আসতেছে এমন টাইমে এখান থেকে এই ভদ্রলোককে আমি এই আমার কমিউনিকেশনের মধ্যে দিয়ে দিলাম, তখন কি একটা স্লট ফাঁকা হয়ে গেল না? Yes, sir. তখন ওকে আমি এই স্লটে দিয়ে দিতে পারবো, এগুলোকে শিফট করে। কিন্তু দিতে দিতে যদি এবার আরেকটা চলে আসে, আমার কিউ তো ফুল অবস্থাতেই ছিল তখন সেটা আনফরচুনেটলি তাকে ড্রপ করে দিতে হবে। তো নর্মালি আমার রাউটারে কিউইং মেমোরিটা এমন ভাবে সেট করা থাকে যাতে ইনকামিং রেট আর আউটগোয়িং রেটকে মোটামুটি একটা ব্যালেন্স আউট সিচুয়েশন তৈরি করা হয়। ওগুলোকে বলা হয় তোমার হচ্ছে কনজেশন রিলেটেড জিনিসপত্র। ওগুলো আমরা দেখবো যে কিভাবে এই কিউইং গুলা ঠিকঠাক করা যায়। সো দ্য আইডিয়া ইজ আমি রাউটারে কিউ সেট করব, প্যাকেট আসবে, তাকে কিউতে থাকতে হবে, ওই কিউ থেকে নিয়ে আমি পুশ আউট করব। এবং আমার যদি কিউ কোনোদিন ফুল হয়ে যায়, দ্যাট মিনস আমার বাফার যদি ফিল আপ হয়ে যায়, আমার আনফরচুনেটলি প্যাকেটগুলোকে কি করে দিতে হবে? ড্রপ করে দিতে হবে। আবার আমার কিউটা যদি কি বলে এই যিনি বলতে নিলাম ভুলে গেলাম তো, আচ্ছা ভুলে গেছি, মানে একটা আলগা কথা বলতে নিছিলাম, হোয়াটএভার। তাহলে আমার ইনকামিং ক্যাপাসিটি যদি আউটগোয়িং ক্যাপাসিটির চেয়ে খুব বেশি হয়, তাহলে কি লস এবং কিউইং ডিলে বেশি হবে না কম হবে? বলো তো। স্যার বেশি হবে। বেশি হবে। তোমরা একটু খেয়াল করে দেখো যে তোমরা যখন ইউটিউবের ভিডিও দেখো না, অনেক সময় তোমার তোমার আউটগোয়িং ক্যাপাসিটির চেয়ে তোমার আউটগোয়িং ক্যাপাসিটি কম বেশি হইতেই পারে। তোমার যদি শেয়ার্ড নেটওয়ার্ক হয়, এটা শেয়ার্ড হয়ে যায়, তোমার আউটগোয়িং ক্যাপাসিটি কমে যায়, খুব স্বাভাবিক। তো অনেক সময় ইউটিউবের ভিডিওটা কি ধরো তুমি 180 পিক্সেলে দেখছিলা, অনেক সময় 144-এ চলে আসে না অটোমেটিক্যালি? Yes, sir. এটা কেন হচ্ছে? এটা কিন্তু প্যাকেট লসের কারণে হচ্ছে। আবার ধরো তুমি যদি অটো দিয়ে রাখো, তোমার যদি নেটওয়ার্ক কানেক্টিভিটিটা এস্টাবলিশ হয়ে যায় পুরোপুরি ভাবে, তখন কি আবার অটোমেটিক্যালি সে যেখান থেকে ছিল ওইখান থেকেই আবার কি রেজলিউশনটা বাড়ায় দেয় না? কারণ কি তখন আর প্যাকেট লস হচ্ছে না। কিন্তু প্যাকেট লস হচ্ছে বলে তোমাকে কি আমি বের করে দিব? ইউটিউব কি তোমাকে বের করে দেয়? নাকি জাস্ট রেজলিউশনটা কমায় দেখাতে থাকে? Resolution কমায় দেখো। So that is one kind of packet loss. Okay, so I'm going further. Any question? Okay. Now, one of the major thing that in packet switching does, it performs routing. It is the functions of network core. আচ্ছা, এই যে তোমাদের অনেকেই এখনো ইয়া দিয়ে জয়েন করে, যারাই মানে বাইরের ইমেল আইডি দিয়ে জয়েন করছো, প্লিজ আমি সাজেস্ট করবো তোমরা তোমাদের অফিসিয়াল আইডিটা ইউজ করো, আদারওয়াইজ এটা আমার জন্য খুবই কষ্টদায়ক হয়, কারণ আমাকে ফ্লোটাই নষ্ট হয়ে যায় তখন। আচ্ছা দেখো, সো হোয়াট ইট ডাজ, ইট পারফর্মস রাউটিং। সো রাউটিং বলতে বেসিক্যালি কি হয়? ডিটারমাইন্স দ্য সোর্স ডেস্টিনেশন রুট টেকেন বাই দ্য প্যাকেটস। এখন তুমি চিন্তা করো, তুমি বাসা থেকে বের হইলে, দিস ইজ ইওর হাউস। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। স্যার প্যাকেট লস কি শুধুমাত্র রাউটারে হয় নাকি ওয়্যারডেও হতে পারে? Obviously, most of the packet loss happens here in this physical path. এখন ধরো ফিজিক্যাল পাথের মধ্যে ইন্টারফারেন্স হচ্ছে, বা ফিজিক্যাল পাথের মধ্যে কোনো একটা জায়গায় গন্ডগোল আছে, বা এই যে রাউটারটা এটা কি এই ইন্টারফেসের এখানে কানেক্টেড না? তো ধরো এখানে একটা এনআইসি থাকে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকে, ধরো এটার ফিজিক্যালি কোনো একটা ভাবে ড্যামেজড, তাহলে এটা ড্যামেজ হলে আমার এই ফিজিক্যাল পাথ দিয়ে কি প্রবলেম থাকতে পারে না? ম্যাক্সিমাম প্রবলেম ফিজিক্যাল পাথেই হয়। আর কিউইং ডিলের কথা বলা হচ্ছিল এখানে, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে ইন টার্মস অফ কিউইং ডিলে, যে অ্যাকচুয়ালি আমার কিউ যদি ফিল আপ হয়ে যায় তখন আনফরচুনেটলি আমাকে কিছু প্যাকেট লস করতেই হবে, কারণ কিউ ফাঁকা হইলেই সে আবার আসতে পারবে। আর এই কিউতে রাখার জন্য, কিউকে প্রসেস করার জন্য আমার যে ডিলেটা হচ্ছে সেটা হচ্ছে কিউইং ডিলে। মানে দিস স্লাইড ওয়াজ সোললি বেসড অন দ্য কিউইং ডিলে পার্ট। আমি এখানে এই যে এইটার ডিলেতে যাইনি এখন, ঠিক আছে? But it's nice observation. Most of the delay happens in the physical path এর মধ্যে, এবং most of the time এটা তারের ফল্টের কারণেই হয়, ঠিক আছে? নাইস। এখন রাউটিং বলতে যেটা বোঝায়, ধরো তোমার বাসা থেকে তুমি বের হয়েছো, আচ্ছা বাসার ছবি এখানে আঁকা আছে, প্রবলেম নেই। সো দিস ইজ এ ভেরি ব্যাড বাসা, মানে জানলা আছে, দরজা আছে, এখন তুমি বাসা থেকে বের হইলা। তো ধরো প্রপার লকডাউন চলছে, হ্যাঁ প্রপার লকডাউন চলছে, আচ্ছা এটা বাসা কম মানুষ বেশি হয়ে গেছে। এখন ধরো দিস ইজ ইউ, তুমি বের হইলা, এরকমই একটা চোখ করলা, আর চোখে তুমি তাকাচ্ছ, আরে বাইরে সব দিকে পুলিশ,
কিন্তু তোমাকে এক জায়গায় যেতে হবে। সো হাউ মেনি পাথস আর ওপেন টু ইউ ইন দিস ডায়াগ্রাম? কয়টা পাথ তুমি দেখতে পাচ্ছ? একটা, দুইটা, তিনটা, চারটা। এখন এদিকেও পুলিশ, এদিকেও পুলিশ, এদিকেও পুলিশ, এটা ফাঁকা। এবং ব্যাপারটা এরকম, ধরো তোমাকে বাইরে নেমলেই তারা নিয়ে দিবে, তারা তাদের ডিউটি করতেছে। তো তুমি নর্মালি ধরো সবসময় এদিক দিয়ে যাও, আজকে কি তুমি এদিক দিয়ে যাবা নাকি এই ফাঁকা পাথটা চুজ করবা? বলো তো, এটাই তো লজিক্যাল না? তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি কল রাউটিং। বা ধরো এবার এদেরকে বাদ দিয়ে দাও, এই সিনারিও বাদ দিয়ে দাও, তুমি সবসময় এই পাথটা চুজ করো। তুমি সবসময় এই পাথটা কেন চুজ করো? বিকজ অফ ইউর ওন বেনিফিট, রাইট? তুমি তো যে পথ দিয়ে তোমার যেতে ভাল লাগবে না বা যেটা তোমার জন্য অনেক কষ্টদায়ক, তুমি কি সেই পথ চুজ করবা? বলো তো, নাকি যেটা তোমার জন্য ইজি, চিপ এবং সময় কম লাগে ওই পাথ ইউজ করবা? কোনটা? সময় যেটাই কম লাগে। এক্স্যাক্টলি। সো দ্যাট ইজ দ্য পার্ট অফ রাউটিং। এই রাউটিংটা কিভাবে করব? ইট ডিটারমাইন্স। রাউটিং আর প্যাকেট সুইচিং কি একই জিনিস? এক্স্যাক্টলি, পুরোপুরি। রাউটিং ইজ বেসড অন প্যাকেট সুইচিং, ঠিক আছে? সো ইট ডিটারমাইন্স দ্য সোর্স অ্যান্ড ডেস্টিনেশন রুট টেকেন বাই প্যাকেটস। যে আমি যে প্যাকেটটাকে সুইচ করব, কোন জায়গায় সুইচ করব, হোয়াট ইজ মাই ডেস্টিনেশন। তাই আমার ডেস্টিনেশনে যাওয়ার জন্য তো মাল্টিপল পাথ থাকতে পারে। তাহলে মাল্টিপল পাথ দিয়ে তো আমি তাকে পাঠাবো না, আমি তাকে কি ওই মাল্টিপলের ভিতর দিয়ে যে কোনো একটা দিয়ে পাঠাবো না? বলো তো। সো এই কারণে আমাকে যেটা করতে হয়, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সাম সর্ট অফ রাউটিং অ্যালগরিদমস। সো প্রত্যেকটা রাউটারের গায়ে আমি যে রাউটিং অ্যালগরিদমটা অ্যাপ্লাই করব, এটা ধরো এই ছবিটা দেখো। সে ফর এক্সাম্পল দিস ইজ এন ইনকামিং লাইন, এখান দিয়ে একটা প্যাকেট আসতেছে, প্যাকেটের গায়ে এখানে লেখা আছে, এখানে এগুলা আরবিট্রারি ডেটা ইউজ করা হয়েছে, এগুলা কোনো ডেটা না, হ্যাঁ, এভাবে না, এখানে তোমাকে বোঝানোর জন্য যে এটা একটা ডেস্টিনেশন, এটা একটা ডেস্টিনেশন, এটা একটা ডেস্টিনেশন, এটা একটা ডেস্টিনেশন। ওকে, ডেস্টিনেশন গুলো আমার কোন কোন লাইনে কানেক্টেড সেটা তোমাকে বলছে। এভাবে থাকে না, আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে জেনারিক একটা টেবিল, এখানে আরো ডিটেইলে থাকে। তো এইটার গায়ে ডেস্টিনেশন লেখা আছে, কত লেখা আছে? 0111 না? বলো তো। তো নর্মালি আমার যে রাউটিং টেবিলটা এই রাউটারে সেট করা, সেখানে 0111 কোন লাইন দিয়ে যাওয়ার কথা? কয় নাম্বার লাইন দিয়ে? 2 দিয়ে স্যার। 2 দিয়ে। তাহলে আমার কাছে তো 312 ওপেন ছিল, কিন্তু আমি ওকে ফরওয়ার্ড করতেছি কোন দিক দিয়ে বলো তো? এই 2 নাম্বার লিংকটা দিয়েই না? ক্লিয়ার? তাহলে দেখো এইখান থেকে সে এই রাউটারে আসলো। এখন এই রাউটারে আসলে তার জন্য একটাই পাথ আছে, সো এই দিক দিয়ে এসে পাঠাবে। তার কাছে যদি এদিকে আরো পাথ থাকতো, দেন সে আরো চুজ করতো যে আমি কোনটা দিয়ে পাঠাতাম। এই যে সিলেকশনটা, যে ইন হুইচ পাথ শুড আই ফরওয়ার্ড দ্য প্যাকেট, দিস ইজ কল প্যাকেট সুইচিং। যে ফার্স্ট অফ অল আমাকে রুট ডিটারমাইন করতে হবে যে আমি কোন পাথ দিয়ে পাঠাবো। তো নর্মালি এগুলা ডাইনামিক অ্যালগরিদম ইউজ করা হয়, যে বেস্ট পাথ যেটা সেটা দিয়ে করে। তো তোমাদের যখন আমি ল্যাবে একবার রাউটিং অ্যালগরিদম পড়াবো, আমরা একটা রাউটিং অ্যালগরিদম কভার করবো হচ্ছে স্ট্যাটিক রাউটিং অ্যালগরিদম, যেক্ষেত্রে আমি বলেই দিব যে এদিক দিয়ে আসার পর এদিক দিয়ে যেতে, তাহলে আমার সবগুলো প্যাকেট এদিক দিয়ে আসার পর এই পাথ দিয়ে যাবে, তারা কখনো এদিক দিয়ে বা এদিক দিয়ে যাবে না। এটাকে বলি আমরা স্ট্যাটিক রাউটিং, নন ডাইনামিক রাউটিং। হ্যাঁ, আরেকটা হচ্ছে ডাইনামিক রাউটিং, যেটা হচ্ছে আমি ওর উপর ছেড়ে দিব যে কোন দিক দিয়ে গেলে আমার প্যাকেটটা কম সময় যেতে পারে। বুঝতে পেরেছি? তাহলে ডিসিশনটা কি ও নিচ্ছে না ইন টার্মস অফ ডাইনামিক রাউটিং? জি স্যার। ওকে, তো মজার ব্যাপার হচ্ছে যদিও এনকারেজ করা হয় ডাইনামিক রাউটিং এ ব্যবহার করতে, মোস্ট অফ দ্য পাথস আর প্রি ডিটারমাইন্ড। হ্যাঁ, ইন রিয়েল লাইফ মোস্ট অফ দ্য পাথস আর প্রি ডিটারমাইন্ড। এটা হচ্ছে নেগোশিয়েটেডই থাকে আইএসপিদের মধ্যে, যে হ্যাঁ আমি আপনার পাথ দিয়ে আমার ডেটাগুলোকে পাস করব। আবার ও আরেকজনের সাথে থেকে যে লিজ নেয়, ও ওর থেকে বলা থাকে যে আমি আপনার নেটওয়ার্ক দিয়ে আমার নেটওয়ার্কগুলোকে বা আমার ট্রাফিকগুলোকে পাস করব। ইন রিয়েল লাইফ ইট ইজ প্রি ডিটারমাইন্ড। হ্যাঁ, কিন্তু আমাদের তো পড়তে হবে, সো পড়ার জন্য আমাদের যতগুলো রাউটিং অ্যালগরিদম আছে মোটামুটি আমরা দেখার ট্রাই করব। নাও, তো এখন তো আসলো আমি রাউটিং অ্যালগরিদম দিয়ে ডিটারমাইন করলাম যে ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমার কোন রুটটা নিতে হবে। এখন আমাকে কি করতে হবে? ওই ডেস্টিনেশনে যাওয়ার জন্য ফরওয়ার্ড করতে হবে না ওই ভদ্রলোককে, দ্যাট মিন্স প্যাকেটটাকে। তাহলে ইট মুভ প্যাকেটস ফ্রম রাউটারস ইনপুট, দিস ইজ রাউটারস ইনপুট, টু অ্যাপ্রোপ্রিয়েট রাউটার আউটপুট। আমার জন্য এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটা। তো টু কি কোর নেটওয়ার্ক হচ্ছে, একটা হচ্ছে রাউট ডিটারমাইন করা যে কোনটা দিয়ে যাব, আর একটা হচ্ছে ওই রাউটে ফেলা, দ্যাট ইজ কল্ড ফরওয়ার্ড। সো যদি তুমি খেয়াল করো, আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে প্যাকেট সুইচিং। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে
another alternative code, that is circuit switching. So in circuit switching, end-to-end resources allocated to reserved for call between source and destination. তাহলে এখানে একটা রিজার্ভেশনের ব্যাপার আসছে, ঠিক আছে? আচ্ছা, এক মিনিট। Hello, can you see the slide? Yes, sir. Okay, ঠিক আছে। So খেয়াল করো, end-to-end resources allocated to reserved for call between source and destination. সোর্স থেকে ডেস্টিনেশনের জন্য। আচ্ছা দেখো, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, কয়টা রাউটার দেখতে পাচ্ছ? স্যার চারটা। খেয়াল করে দেখো তো, আমরা আগে যখন পড়েছি এই রাউটার থেকে এই রাউটারের জন্য আমরা পাথ কয়টা দিছিলাম? জাস্ট এভাবে এরকম একটা টান দিয়ে দিছিলাম না? মানে বোঝাচ্ছে যে একটা কমিউনিকেশন পাথ আছে, রাইট? নাও হাউ মেনি পাথস ক্যান ইউ সি ইন দিস সার্কিট? এটা আরো বেশি হতে পারে, কম হতে পারে। এখানে কয়টা লাইন দেখতে পাচ্ছ প্রত্যেকটা কমিউনিকেশন লিংকে? চারটা করে। এখন সার্কিট সুইচিং যেটা করে সেটা হচ্ছে যে এই যে পাথ আছে, আমি এক হপ থেকে আরেক হপে যাওয়ার জন্য ফার্স্ট অফ অল আমাকে আগে পাথটাকে বুকিং দিতে হবে, যে আমি তোমার যেমন এখানে 1 2 3 4 এই হপ থেকে এই হপে যাওয়ার জন্য ওকে 2 নম্বর পাথটা রিজার্ভ করছে না? দ্যাট মিন্স এই ক্ষেত্রে আমার সার্কিট ডিজাইন করতে হবে আগে, এবং আমাকে একটা কল দিতে হবে, কল। এই কলটাকে বলা হয় রিজার্ভ করা, যে আমি এই হপ থেকে এই হপে যাওয়ার জন্য আমি আমার এই কলের থ্রুতে রিজার্ভ করলাম। এখন সে যখন আবার এদিক দিয়ে যাচ্ছে, দেখো সে কিন্তু 1 নম্বরটা নিচ্ছে। তার মানে আমি যদি নাম্বারিং করি A B C D, so from A to D it is reserving 2, উপরেরটা না। so from B to D it is reserving D, that means 1, এই যে এই পাথটা। তাহলে এই রিজার্ভেশনটা তাকে আগে করে নিতে হবে, যে আমি এক সোর্স থেকে আরেক সোর্সে যাওয়ার জন্য আমার মাল্টিপল যে পাথ আছে ওই মাল্টিপল পাথের ভিতর দিয়ে আমি যে কোনোটা রিজার্ভ করে ফেললাম। তো এক্ষেত্রে কি আমার ডিলেটা আগের চেয়ে কম লাগবে না বেশি লাগবে বলো তো প্যাকেট সুইচিং এর সাথে? এনিওয়ান? প্যাকেট সুইচিং এ আমাকে কোনো রিজার্ভেশন করা লাগতো নাকি রাউটার জাস্ট পাঠায় দিত? পাঠায় দিত। এখন কি আমাকে আগে রিজার্ভেশন করা লাগতেছে না? যেমন এখানে কয়টা পাথ ওপেন ছিল তার জন্য? 3টা না 4টা? চারটা। সে সেকেন্ড পাথটা রিজার্ভ করছে, আবার যখন এখান দিয়ে যাচ্ছে সে ফার্স্ট পার্টটা রিজার্ভ করছে। তাহলে এই রিজার্ভেশনটা তাদের মধ্যে আগে থেকে করতে হবে না? তো দ্যাট ইজ এ ডিলে। ডিলে কি বাড়াচ্ছে না কমাচ্ছে? বাড়াচ্ছে। আচ্ছা আমি আরো সুন্দর করে বুঝি। এ টিপিক্যাল এক্সাম্পল অফ সার্কিট সুইচিং ইজ দ্য টেলিফোন লাইন। পুরো ওয়ার্ল্ডে যে টেলিফোন লাইনগুলো আছে না, টিএনটি লাইনগুলো, ওই টিএনটি লাইনগুলো হচ্ছে পুরোটাই সার্কিট সুইচিং দিয়ে করা। দিস ইজ এ ভেরি ওল্ড টেক। তো নর্মালি যেটা করা হয়, তুমি যখন তোমার বাসা থেকে, আমি জানি না তোমাদের বাসায় এখনো টেলিফোন লাইন আছে কিনা, ইনফ্যাক্ট বাংলাদেশেই পুরো টেলিফোন লাইন এখন আর অ্যাক্টিভ আছে কিনা, মানে কমার্শিয়াল লেভেল ছাড়া, অফিস লেভেল ছাড়া। বাসা বাড়িতে আমরা কি এখন টিএনটি লাইন নাই বললেই চলে, অলমোস্ট জাদুঘরে চলে যাচ্ছে, এখন আর কেউ টিএনটি ইউজ করে না। তাহলে আগে যেটা হতো, টিএনটি লাইনে যেটা করা হতো, তুমি যখনই এক জায়গা থেকে আরেক জায়গায় কল দিতা, তুমি দেখতা তোমার কলটা 2 থেকে 3 সেকেন্ড পরে রিং হতো। কেউ কি দেখেছো বা এটা কি খেয়াল করছো কোনোদিন? মানে তুমি যখনই কল দিবা টিএনটিতে মিনিমাম 2 থেকে 3 সেকেন্ড লাগতো প্রথম কলের রিংটা বাজতে। তার আগে কি হতো? তার আগে হচ্ছে এই যে তোমার যে টিএনটি লাইনের যে তারগুলা, এই তারগুলা তার পরবর্তী সার্কিটের সাথে একটা রিজার্ভেশন পাথ করতো, যে হ্যাঁ আপনার ধরো 50টা পাথ আছে, আমি হয়তো বা 39 নাম্বারটা আমার ডেটাটাকে নিয়ে যাওয়ার জন্য রিজার্ভ করলাম না। এই কারণে ওই 2-3-4 সেকেন্ড সময় লাগতো যে রিজার্ভেশনটা করতে। এটা হচ্ছে এন্ড টু এন্ড রিসোর্স অ্যালোকেশনের ক্ষেত্রে কাজে লাগে, যে আমি যখন সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়া পাঠাবো, আমার সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমার বিভিন্ন রকমের পাথ আছে।
বিভিন্ন রকমের পাথ থেকে আমি যে কোনো একটাকে রিজার্ভ করে রাখবো। যেমন কল গেট সেকেন্ড লিঙ্ক ইন দ্য টপ, সেকেন্ড লিঙ্ক এটা পাইছে, দেন এখান থেকে এখানে যখন আবার ডেটা পাঠাবে আবার রিজার্ভ করবো যে আমি এখন ফার্স্ট সার্কিট টেস্ট করবো। তো এটা কি কাইন্ড অফ ডেডিকেটেড রিসোর্স না, যে আমার এই সোর্স থেকে এই সোর্সে যাওয়ার জন্য আমি কি এটা পুরোপুরি তাদের মধ্যে ডেডিকেট করে দিছি না, যে এই পাথ, এই ধরো তুমি যেই পাথ দিয়ে তোমার ফ্রেন্ডের সাথে টেলিফোন লাইনে কথা বলতেছো, ওই পাথে কি আরেকজন আসবে তখন, বা আরেকজন চাইলেও এই পাথ দিয়ে যাতায়াত করতে পারবে না স্যার। তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো শেয়ার হচ্ছে না, রাইট? এখন ধরো অনেক সময় এটা ধরো এখানে কয়টা এক্সাম্পল দেওয়া হচ্ছে, কয়টা লাইনের এক্সাম্পল দিছে, 4টা না? সো ধরো 4টা দ্বারাই হাইয়েস্ট কয়জন কানেক্ট হতে পারবে বলো তো? স্যার 4 জন। 4 জন, ভেরি গুড। এখন ধরো 4 জনে যদি অকুপাই হয়ে থাকে, আমি কি আমার ফুল ক্যাপাসিটি ইউজ করতেছি না? ইয়েস স্যার। তো এবার তোমাদেরকে আমি আরেকটা জিনিস বলি, যেটা হয়তো বা কেউই তোমরা ফেস করো নাই, আমি শুনছি এবং আমি ইউটিউবেও একটা ভিডিওতে দেখছি, কিন্তু আমি নিজে রিয়েল লাইফে পাইনি, আমি জানি না তোমরা ফেস করছি কিনা। যখন টেলিফোনে কল দেওয়া হয় একজনকে আরেকজনকে, তখন অনেক সময় বলতো যে সার্কিট ইজ ফুল, সার্কিট ইজ ফুল। তার মানে কি জানো? তার মানে হচ্ছে এই যতগুলা অ্যাভেলেবেল পাথ তার কাছে আছে প্রত্যেকটাতেই কেউ না কেউ কথা বলছে। এই কারণে তোমার যে কলটা, সেই কলটা কোনো না কোনো পাথে আপাতত দেওয়া যাচ্ছে না। বুঝতে পেরেছি এবার? হয়তো আমরা কি শুনিনি এরকম, কিন্তু এটা আছে, সো এক্ষেত্রে ডেডিকেটেড রিসোর্স। তো ডেডিকেটেড রিসোর্স যদি হয়, তাহলে আমাকে বলো তো, সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার পাথটা কি আগে থেকে রিজার্ভ করে রাখা লাগে নাকি লাগে না? সার্কিট সুইচিং এর ক্ষেত্রে লাগে। লাগে, কিন্তু প্যাকেট সুইচিং এর ক্ষেত্রে লাগে না। লাগে না। তাহলে সার্কিট সেগমেন্ট আইডল ইফ নট ইউজড বাই কল, সো দ্যাট ইজ অ্যানাদার প্রবলেম। এখন ধরো তুমি একটা প্যাকেট রিজার্ভ করে রাখছো, কিন্তু তুমি কোনো ডেটা পাঠাচ্ছ না, তাহলে ওই প্যাকেটটাকে শুধু অকুপাই করে রাখছো না তুমি? তাহলে আলটিমেটলি ওইটা কি ওয়েস্ট হচ্ছে না? তো এই পার্টগুলো হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে ইট ইজ কমনলি ইউজড ইন ট্র্যাডিশনাল টেলিফোন নেটওয়ার্ক। সো মেজর প্রবলেম ইজ যে প্যাকেট সুইচিং এর ক্ষেত্রে আমার যদি ইউজার বেশি হয় তাও কোনো প্রবলেম নাই, কিন্তু সার্কিট সুইচিং এর ক্ষেত্রে আমার যদি ইউজার অনেক বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমি প্রবলেম, কারণ ইউজার বেশি হয়ে যদি আমার ফুল ক্যাপাসিটি পেয়ে যায়, আমার বাকি ইউজার কিন্তু এটা ইউজ করতে পারবে না। সো দ্যাট ইজ এ চ্যালেঞ্জ ইন সার্কিট সুইচিং। নাও ইন সার্কিট সুইচিং এই যে ফিজিক্যাল পাথগুলো আছে, এই ফিজিক্যাল পাথগুলো যে আমি রিজার্ভ করে অ্যাক্সেস করতেছি, এই অ্যাক্সেসটা আমি 2-3 ভাবে মাল্টিপ্লেক্স করতে পারি। আলটিমেটলি কি দেখো তো, এইভাবে চিন্তা করো, ধরো এটা একটা লিংক আমি বললাম, এই একটা লিংকে আমি যদি বলি 4 ভাগে ভাগ করা হয়েছে, ভুল হবে বলো তো? না স্যার। যেমন এখানে একটা লিংকে আমি 4টা চ্যানেলে ভাগ করে দিয়েছি, এই ভাগটা কিসের বেসিসে? তোমরা in data communication course you have probably heard about the term multiplexing, right? Yes sir. ফ্রিকোয়েন্সি, এই মাল্টিপ্লেক্সিংটা আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে মাল্টিপ্লেক্সিংটা 2 ভাবে আমরা এই কম্পিউটার নেটওয়ার্কে করার ট্রাই করব। এগুলো আমাদের ডিটেইলে আসবে পরে দেখবা। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আর একটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। In frequency division multiplexing we divide the physical paths in multiple frequency. So ধরো আমার এখানে 4 জন ইউজার আছে, 4 জন 4টা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি থেকে আসছে। তো 4 জন যদি 4টা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি হয়, তারা যদি এই একটা লিংক ইউজ করতে চায়, এই একটা লিংকে আমি মোটামুটি জানি আমি 4 জনকে অ্যালোকেট করতে পারবো, তাহলে কি এই একটা লিংকের মধ্যে আমি 4 ধরনের ফ্রিকোয়েন্সি সেট করে রাখতে পারবো না? এখন ধরো এটা হচ্ছে তুমি যে হচ্ছে অ্যারাউন্ড ধরলাম 50 কিলোহার্টজে ট্রান্সমিশন করতেছো, তাহলে তোমার ডেটাটাকে সে কি যেই লিংকটা 50 কিলোহার্টজের ডেটা নিয়ে যাচ্ছে সেটাকে রিজার্ভ করে রাখবে না তোমার জন্য? জি স্যার। ওকে, আই হোপ আমি এই মানে আইডিয়াটা বুঝাতে পারছি। তো এই ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি অনুযায়ী তাদেরকে ভাগ করতে পারবো। আরেকটা ভাগ হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং তাহলে এই ছবিটা এই ইউজারকে এই সময়টার জন্য পুরাটা ব্যান্ডউইথ তাকে দিয়ে দেওয়া হয়েছে না? জি স্যার। আবার এই সময়টার জন্য আরেকটা ইউজারকে পুরোটা টাইম জুড়ে তাকে দিয়ে দেওয়া হয়েছে না?
তার মানে উই আর ডিভাইডিং ইট বাই টাইম, বাই স্লট। আগের বার আমরা ফ্রিকোয়েন্সি অনুযায়ী তাদেরকে ভাগ করছিলাম, এবার হচ্ছে আমরা তাদেরকে টাইম অনুযায়ী ভাগ করবো। আমরা স্পেসিফিক একটা টাইম তাদেরকে দিয়ে দিব যে হ্যাঁ এতটুকু সময় তোমরা কাজ করতে পারবা। সো এই হচ্ছে আমার প্রথম ফ্রেম, যেই ফ্রেমে আমার প্রত্যেকটা ইউজারই আসছে। দেন তারপরের ফ্রেম শুরু, এই যেটা আবার তাকে টাইম ভাগ করে দেওয়া হয়েছে, আবার ও কাজ করবে, দেন ওই সময় পর আরেকজন কাজ করবে, আরেকজন কাজ করবে, দেন আরেকজন কাজ করবে। তো এভাবে করে আলটিমেটলি আমরা আমাদের টাইম এবং ফ্রিকোয়েন্সিকে ডিভাইড করে আমরা সার্কিটগুলোকে সুইচ করতে পারি, যে যেই টাইমে ও যাচ্ছে সেই টাইমে ওকে সুইচ করে দিব, বা যে ফ্রিকোয়েন্সিতে ওর ডেটাটা আসতেছে সেই ফ্রিকোয়েন্সির চ্যানেলে ওকে সুইচ করে দেওয়া। দিস ইজ কল্ড বেসিক্যালি সার্কিট সুইচিং। তো one of the important thing in packet switching versus circuit switching is packet switching allows more users to use the network. এটাকে আমি একটু আগেই মাত্র বললাম না, সার্কিট সুইচিং এ যদি আমার ক্যাপাসিটি ফুল হয়ে যায় বা আমি যতগুলো চ্যানেলে থেকে ভাগ করছি তার চেয়ে একজনকেও বেশি অ্যালোকেট করা যাবে বলো তো? যাবে না। কিন্তু আমার প্যাকেট সুইচিং এ যেহেতু রিজার্ভেশনের ঝামেলা টামেলা নাই, তাহলে মনে রাখবা প্যাকেট সুইচিং এ আমি সব সময় অনেক 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 ইউজার অ্যালোকেট করতে পারি, ঠিক আছে? এবং প্যাকেট সুইচিং করে আমার ইউজারের নেটওয়ার্ক যে ক্যাপাসিটি সেটা অনেক বেশি ফুললি ইউজড। সো ধরো এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আপাতত আমাদের এটা এই কোর্সের জন্য আপাতত লাগবে না, আর আমি একটু শিখবো বটে, এই কারণে আমি ম্যাথটার মানে এটা হচ্ছে আমরা কোর্সের যে বইটা পড়তেছি ওরা এগুলা বোঝার জন্য কিছু ইন্টারেক্টিভ এক্সারসাইজ প্রোভাইড করে। তো তোমরা যদি এই লিঙ্কটাতে যাও তোমরা এই ধরনের কিছু এক্সারসাইজ পাবা। তো এখানে যে ডেটাগুলো আসছে এই ডেটাগুলো ম্যাথটা সলভ করেছে, বাট আনফরচুনেটলি আমি ম্যাথটা সলভ করিনি কারণ আমাদের এই কোর্সের জন্য এটা নেসেসারি না, ঠিক আছে? বাট আমি একটু জাস্ট টাইম পেয়ে নিই, আমি এটাকে সলভ করে তোমাদের আমি নেক্সট ক্লাসে বলতে পারবো। আপাতত আমার পক্ষে এটা বলা সম্ভব না যে অ্যাকচুয়ালি দ্য হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড দিস। সো দ্য মেজর লজিক বিহাইন্ড দিস, যে ধরো আমার কাছে n সংখ্যক ইউজার আছে এবং আমি যে লিঙ্কটা ইউজ করতেছি সেটা হচ্ছে 1 Mbps এর, তাহলে 1 Mbps এর একটা লিঙ্ক আমার কাছে আছে এবং আমার এন্ড ইউজার হচ্ছে ধরো প্রত্যেকে 100 কিলোবাইট পার সেকেন্ড করে ডেটা পাঠাচ্ছে। 100 কিলোবাইট পার সেকেন্ড করে ডেটা পাঠাচ্ছে, সব সময় কি ডেটা পাঠাচ্ছে নাকি যখন সে অ্যাক্টিভ তখন ডেটা পাঠাচ্ছে? ধরো তুমি ইন্টারনেটে আছো কিন্তু তুমি ব্রাউজ করতেছো না কোনো কিছু, তাহলে কি তুমি বলতে পারবা তুমি অ্যাক্টিভ? তোমার সাইট থেকে হয়তোবা ব্রাউজারের নিজস্ব কাজ করার জন্য কিছু পরিমাণ প্যাকেট ইন্টারনেটে যাচ্ছে, কিন্তু তুমি কোনো সার্চ টার্চ বা কোনো ভিডিও অডিও বা কোনো কাজ করতেছো না, তখন কিন্তু আমি তোমাকে অ্যাক্টিভ বলতে পারবো না। সো আমরা যে সকল নেটওয়ার্কই সকল ইউজারই যে অ্যাক্টিভ সেটা কিন্তু আমরা বলতে পারবো না। তাহলে আমরা ধরে নিলাম অ্যাক্টিভ হচ্ছে 10% অফ টাইম, যে হয়তোবা প্রত্যেকটা ইউজার তার টোটাল যে টাইম সে ইন্টারনেটে থাকে তার 10% টাইম সে প্রপারলি অ্যাক্টিভ থাকে। সেই 10% টাইম প্রপারলি অ্যাক্টিভ থাকলে তার ডেটার যে রেশিওটা সেই রেশিওটা কি হবে সেটা এখানে একটা ইউজিং সাম ম্যাথ ওই জিনিসটা বোঝাচ্ছে। তো আপাতত আমি অ্যাপোলোজাইজ করে নিচ্ছি, এই ম্যাথটা আমার এই কোর্সে নাই যেহেতু, তো এটাই কোর্সে তোমাদের এক্সামেও আসবে না, তো এটা আমি নেক্সট ক্লাসে তোমাদের সলভ করে দেবো এখান থেকে, ঠিক আছে? আর তোমরা যদি ইন্টারেস্টেড থাকো প্লিজ গো থ্রু দিস লিঙ্ক অ্যান্ড সলভ ইট বাই ইয়োরসেলফ। এখানে সলিউশন দেওয়া আছে, বাট আমার আনফরচুনেটলি একদমই টাইম হয়নি যে এটা আমি দেখবো। সো দ্য আইডিয়া হচ্ছে আমার যদি 10 জন ইউজার থাকে তাহলে সার্কিট সুইচিং এ 10 জনের পরে আর কাজ করতে পারে। তো এখানে যেটা বলেছে উইথ 35 ইউজার্স, এখানে 35 ইউজার তাদের প্রবাবিলিটি অনুযায়ী কাজ করবে, 10 যদি অ্যাক্টিভ হয় এট দ্য সেম টাইম which is less than 0.004। এখন এই 0.004 কিভাবে আসছে এটা হয়তো আমরা নেক্সট ক্লাসে কভার করব। তো if it's okay with you then I will move to the next slide. This is not important for this course, okay? So okay, but এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি কভার করে দেব, প্রবলেম নেই। নাও প্যাকেট সুইচিং ভার্সেস সার্কিট সুইচিং এর ক্ষেত্রে আমরা যদি বলি, আমরা কি বলতে পারি প্যাকেট সুইচিং হচ্ছে একটা স্লাম ডাঙ্ক উইনার? দ্যাট মিন্স পুরোপুরি আসলে প্যাকেট সুইচিং ভালো, মানে কোনো কম্পিটিশন ছাড়াই প্যাকেট সুইচিং জিতে যাচ্ছে। কারণ কি কোনো সার্কিট সেটআপ করা লাগতেছে না, সো ডিলে নাই, কোনো ডেডিকেটেড পাথ ওকে দেয়া লাগতেছে না, তার মানে ও ডিস্ট্রিবিউটেড না। প্যাকেট সুইচিং সার্কিট সুইচিং কি ডিস্ট্রিবিউটেড বলো তো? সার্কিট সুইচিং ডেডিকেটেড ফুল। গুড। আবার কে জানি আসছে, তোমরা আমি সাজেস্ট করবো তোমরা ভার্সিটির ইমেল আইডি ইউজ করো, হ্যাঁ এমনি হলে ঝামেলা। আচ্ছা তাহলে বলো কোনটা আমি কোথায় ছিলাম যেন, কোনটা ভালো বলো তো? প্যাকেট সুইচিংটা ভালো। প্যাকেট সুইচিংটা ভালো কারণ আমাকে অনেক পরিমাণে ইউজারকে সে অ্যাক্সেস দিচ্ছে,
যেখানে সার্কিট সুইচিং তার ক্যাপাসিটি হয়ে গেলে সে আমাকে জাস্ট অ্যালোকেট করার সুযোগই দিচ্ছে না, রিজার্ভ করছে না। আচ্ছা, যেহেতু রিজার্ভ করছে, তার কি রিজার্ভেশনে একটা টাইম লাগতেছে না, যেটা কি প্যাকেট সুইচিং এ হয়? হয় না। তার মানে ডিলে কল, প্যাকেট সুইচিং এর ডিলেটা। তো গ্রেট ফর বার্স্টি ডেটা। বার্স্টি ডেটা মানে কি? বার্স্টি ডেটা মানে হচ্ছে তোমার যখন ডেটার পরিমাণ অনেক বেড়ে যাবে তখন কিন্তু তুমি প্যাকেট সুইচিং ছাড়া কোনো গতি নেই। তোমার ডেটার পরিমাণ যদি অনেক বেড়ে যায়, তুমি সার্কিট সুইচিং দিয়ে ওই বেশি পরিমাণ ডেটা পাঠাতে পারবে না। সার্কিট সুইচিং অল্প পরিমাণ ডেটা পাঠানোর জন্যই খুব ইফেক্টিভ। কিন্তু তোমার যদি ডেটার বার্স্ট অনেক বেশি থাকে, যে ধরো কিভাবে বুঝাই, ধরো এটা আমার একটা ছবি আঁকলাম, 1 2 3 4 5 6 10 Mbps 20 Mbps 30 Mbps। আচ্ছা, প্রথম 2 সেকেন্ডের জন্য, সরি 3 সেকেন্ডের জন্য 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3 আমি 20 Mbps এর ডেটা পাঠাচ্ছি। তারপরের 1 সেকেন্ড আমি কোনো ডেটাই পাঠাইনি, 2 সেকেন্ড আমি কোনো ডেটাই পাঠাইনি। তারপরে 2 সেকেন্ড আমি ধরো 5 Mbps এর ডেটা পাঠাচ্ছি। তাহলে আমি টোটাল ডেটা পাঠাইছি কত বলো তো, কে বলতে পারবা? প্রথম 3 সেকেন্ডে আমি 20 Mbps করে পাঠাইছি 3 সেকেন্ডে। পরের 2 সেকেন্ড আই ওয়াজ আইডল, আমি কিছুই পাঠাইনি। তার মানে কি ওই যে অ্যাক্টিভের কথাটা আসছে না, আমি কি এখানে অ্যাক্টিভ বলো তো? না স্যার। গুড, ভেরি গুড। এবং এই জায়গার মধ্যে আমি 5 Mbps করে পাঠাচ্ছি কয় সেকেন্ড ধরে? 2 সেকেন্ড ধরে। তাহলে আমি টোটাল ডেটা কত পাঠাচ্ছি বলো? 30 Mbps। আর ইউ শিওর? স্যার না স্যার, 2 থেকে 1 থেকে 2, 2 থেকে 3 এই অবধি হচ্ছে 10, তাহলে হচ্ছে হ্যাঁ হ্যাঁ 20, ও স্যার 20 করে, তাহলে হচ্ছে 20 Mbps করে। তাহলে 20 হচ্ছে গুড গুড। আচ্ছা, আমি আরেকবার বলি, আমি প্রথম 3 সেকেন্ড 0 থেকে 1, 1 থেকে 2 এবং 2 থেকে 3 20 Mbps করে পাঠাচ্ছি। তারপরের 2 সেকেন্ড আমি আইডল ছিলাম। তারপরের 2 সেকেন্ড আমি 5 করে পাঠাচ্ছি। তাহলে আমি টোটাল ডেটা কত পাঠাচ্ছি? 20 * 3 17 20 * 3 মানে কত? 60। আর এখানে কত? 5 * 2, তাহলে টোটাল কত? 70। কিন্তু এই যে 70 Mbps আমি টোটাল ট্রান্সমিট করলাম, আমার এখানে কি মেজর পার্ট চলে গেছে না? তাহলে এখানে ডেটার পরিমাণ যে পরিমাণ ছিল, এখানে কি সেই পরিমাণ ডেটা আছে? না স্যার। এখন কি তুমি বলতে পারবা যে হঠাৎ করে তুমি তারপরে আবার আইডল হয়ে যাবা না? হইতেই পারো, রাইট? আবার হয়তোবা তারপরে তুমি অনেক বেশি পরিমাণে ডেটা ট্রান্সমিট করতে চাও। তাহলে ডেটার যে বার্স্ট, যেগুলোকে বলা হয় বার্স্ট, এই যে এই জিনিসটা, যে আমার ডেটার কখন বেশি হবে কখন কম হবে উই ডোন্ট নো। সো যদি আমার ডেটার পরিমাণ অনেক বেশি হয়, অবভিয়াসলি উই হ্যাভ টু পারফর্ম প্যাকেট সুইচিং। ঠিক আছে? কারণ তখন কি আমি যদি এত ডেটার জন্য যদি আমি রিজার্ভেশনই টাইম ব্যয় করি, আলটিমেটলি কি এটা কি এফিশিয়েন্ট কোনো সলিউশন হবে বলো তো? ওকে, নাও এক্সেসিভ কনজেশন পসিবল। এক্সেসিভ কনজেশন পসিবল, খেয়াল করো এই যে এই জিনিসটা কি, আমাদের প্যাকেট সুইচিং কে যে আমি বলে দিচ্ছি যে প্যাকেট সুইচিং খুব ভালো, ঠিক আছে, ধরলাম যে প্যাকেট সুইচিং ডেটা অধিক পরিমাণে পাঠাতে পারে, ভালো কথা, এটা খুব প্রবলেম নেই, কোনো কল টল সেটআপ করতে হয় না, সিম্পল, কারণ স্টোর করো ফরওয়ার্ড করো। কিন্তু এই ক্ষেত্রে কি আমার ডিলের পরিমাণ অনেক বেড়ে যায় না? আমার কিউইং ডিলে আছে, আরো ডিলে দেখবো, আমার ট্রান্সমিট করতে একটা ডিলে লাগে, আমার প্রপাগেট করতে একটা ডিলে লাগে, বিভিন্ন রকমের ডিলে আছে। তাহলে এই ডিলে এবং লসের পরিমাণটাও কিন্তু প্যাকেট সুইচিং অনেক বেশি হয়। ঠিক আছে? তো ধরো আমার যদি সার্কিট সুইচিং এ আমি যে টেলিফোন লাইনে কথা বলতেছি, খেয়াল করো, আমার যদি দুই একটা কথা নাও যায়, খুব বেশি ক্ষতি হবে? অনেক সময় আছে না আমরা কল ড্রপ হয় আর কি বলে, সরি কল ড্রপ বলে না স্যার এটাকে, যে আমার প্যাকেট সুইচিং এ যখন হচ্ছে প্যাকেট লস হয়ে যায় তখন কল ড্রপ হয়, মানে কাইন্ড অফ। আমি বুঝিনি ওর কথাটা, মানে আমি প্রপারলি হয়তো শুনতে পারিনি, মানে অনেক শব্দ হচ্ছে তো তোমার সাইডে। কেউ কি বুঝছো কি বলতে চাচ্ছে? তাহলে যদি একটু বলতা। স্যার ওই যে বলতে যাচ্ছে হলো যখন আমরা কল করি মাঝে মাঝে কল ড্রপ হয়ে যায় না, ওইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কল ড্রপ, কল ড্রপটা প্যাকেট সুইচিং মানে প্যাকেট লস হইলে আর কি স্যার কল ড্রপটা হয়।
কল ড্রপ হয়, কিন্তু কল ড্রপ হওয়ার সাথে হ্যাঁ ওইটাও একটা রিজন। ওইটা কল ড্রপ হওয়ার কারণ হচ্ছে তো তোমার নেটওয়ার্কে আসলে প্রচুর পরিমাণে কনজেশন, মানে জটলা বেঁধে আছে, বুঝছো? জটলা মানে হচ্ছে যখন মাল্টিপল প্যাকেট বিভিন্ন দিক দিকে ট্রান্সফার করতে চাই, তখন একটার একটা সাথে ওভারল্যাপ হলে এখানে একটা কনজেশন তৈরি হয়। এই কনজেশনটা সরানোর জন্য আমি একটা ক্লাসে বলেছিলাম তোমাদেরকে, যে আমি জানি না এই ক্লাসে বলেছিলাম কিনা, CSMSCA আর একটা হচ্ছে CSMSCD, এই দুইটা নাম কি আমি একদিন লিখছিলাম মনে হয়, আমার যতটুকু মনে পড়ে। ক্যারিয়ার সেন্স মাল্টিপল এক্সচেঞ্জ উইথ কলিশন ডিটেকশন, ক্যারিয়ার সেন্স মাল্টিপল এক্সচেঞ্জ উইথ কলিশন অ্যাভয়েডেন্স, এটা হচ্ছে ওয়্যারলেস এর ক্ষেত্রে, এটা হচ্ছে ওয়ার্ডের ক্ষেত্রে। এই দুইটা টেকনিক ইউজ করে, এই দুইটার ভিতরে আবার আলো মাল্টিপল টেকনিক আছে, এই দুটো টেকনিক ইউজ করে আমরা বিভিন্ন রকমের এই কনজেশন হলে এদেরকে মানে সলভ করতে পারি। হ্যাঁ আচ্ছা, তাহলে আচ্ছা যদি ইরর হয়, আমার ইরর হইলে কি আমার রিসিভার সাইড মেজার নিবে না নিবে না? ধরো আমার রাউটারটা দেখলো যে এখানে কোনো ইরর নাই, প্যাকেটটা যেটা আসছে ঠিক আছে, সো সে কি এটাকে সুইচে কি বলে তোমার কমিউনিকেশন পাথে পুশ আউট করবে না, বলো তো? ইয়েস স্যার। তো এখানে কি ইরর হতে পারে না? এখানে ইরর হতে পারে না? ইয়েস স্যার, হইতে পারে। অবভিয়াসলি পারে। দেন আমার রিসিভার এটাকে পাইলো, রিসিভার যদি ইরর সহ পায় সে কি তার মেজার নিবে নাকি নিবে না, বলো তো? নিবে না স্যার। নিবে না স্যার। না না না, মেজার বলতে আমি তার পদক্ষেপ বোঝাচ্ছি। মেজার মেজার মানে ইউ উইল টেক সাম স্টেপ, রাইট? স্টেপ তো যে স্টেপ কি, যে আমি আদার প্যাকেটটাকে ফরওয়ার্ড না করব সামনে, অথবা প্যাকেটটাকে ড্রপ করে দিব, অথবা আমি ওকে বলবো যে তুমি আবার পাঠাও, রাইট? এগুলোই তো মেজার। তো তোমরা যারা ডেটা কমিউনিকেশন কোর্স করে আসছো, তোমরা কি এই ধরনের কিছু প্রোটোকল পড়ছিলা? স্টপ অ্যান্ড ওয়েট, স্লাইডিং উইন্ডো প্রোটোকল, গো ব্যাক ইন প্রোটোকল, মনে পড়ে? না স্যার, মেবি না। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে এই মেজারমেন্টের ক্রাইটেরিয়া, যে আমার যদি কোনো একটা প্যাকেট ড্রপ হয় রিসিভার কিভাবে এটাকে আবার রিট্রিভ করবে। তো এইগুলা অবশ্যই এই যে ইরর কারেকশন ডিটেকশন, এগুলো রিসিভারের মেজার নিয়েই করতে হবে। তাহলে প্রোটোকলস নিডেড ফর রিলায়েবল ডেটা ট্রান্সফার, আমি যে ডেটা ট্রান্সফার করব, আমার ডেটা ট্রান্সফার করার জন্য অবশ্যই আমাকে নির্দিষ্ট কিছু প্রোটোকল অবশ্যই মানতে হবে। এই যে মেজারটা হচ্ছে তার মধ্যে একটা প্রোটোকল, যে হ্যাঁ আমার ডেটাটা যদি সাকসেসফুলি না যায়, রিলায়েবিলিটি মানে হচ্ছে যে ধরো আমি 100টা ডেটা পাঠালাম, তার মধ্যে 90টা পারফেক্টলি গেল, তাহলে আবার রিলায়েবিলিটি রেট কত? 90%। আবার ধরো আমি 100তে 100টাই যেটা মনে কোনো প্যাকেট লস হই না, তাহলে রিলায়েবিলিটি 100%। এখন ধরো এই যে 10টা যে এখানে মিস হইলো, লস হইলো, এগুলা কি আমাকে রিট্রিভ করতে হবে না ডেটাগুলাকে, নাকি আমি 90টা নিয়ে কাজ করব? রিট্রিভ করতে হবে। রিট্রিভ করতে হবে। তাহলে আমার রিসিভারকে বলতে হবে যে এই সোর্স তুমি আমাকে ডেটাগুলোকে আবার পাঠাও, তোমার এগুলো ইরর হয়েছে। তখন সোর্স বিভিন্ন রকমের অ্যালগোরিদম আছে, সেটার থ্রুতে সেই সোর্সটা ওই পয়েন্টে যাবে, লোকেট করবে কোন জায়গায় গন্ডগোল হয়েছে, সে ওইটাকে আরেকবার পাঠাবে। এই কারণ হচ্ছে আমি যদি ডাটা ট্রান্সফার করতে চাই, যেহেতু আমার প্যাকেট ডিলে লস হয়, তাহলে অবশ্যই এই জিনিসগুলো চিন্তা করে আমাকে রিলায়েবিলিটির দিকে নজর দিতে হবে, যে হোয়াট এভার আই এম ট্রাইং টু অ্যাচিভ ইন প্যাকেট সুইচিং, উই হ্যাভ টু ফলো সাম প্রোটোকলস দ্যাট নিডেড ফর রিলায়েবল ডেটা ট্রান্সফার। এবং যে আমি যে বললাম কনজেশন যে কন্ট্রোল করতে হবে, যে আমার যদি জটলা বেঁধে যায়, ওই জটলার মধ্যে আমি কি করব সেটার জন্য কিছু প্রোটোকল আছে। এই প্রোটোকলগুলো হচ্ছে প্যাকেট সুইচিং আমরা অ্যাপ্লাই করব। সো হাউ টু প্রোভাইড সার্কিট লাইক বিহেভিয়ার, সো ইট ব্যান্ডউইথ গ্যারান্টিজ নিডেড ফর অডিও ভিডিও অ্যাপস, স্টিল অ্যান্ড আনসলভ প্রবলেম। সো এটা দেখবো যে আমরা কিভাবে একটা প্যাকেট সুইচিং এর ভিতরেও এই সার্কিট সুইচিং এর যে রিজার্ভেশন ক্যাপাবিলিটিটা সেটা আমরা ইউটিলাইজ করতে পারি। তো একটা রিজার্ভেশন ক্যাপাবিলিটি কি, সো ধরো আমি যখন টেক্সটিং করছি আমার যে ব্যান্ডউইথ লাগবে, আমি যখন কোনো অডিও বা ভিডিও ট্রান্সমিট করতেছি প্যাকেট সুইচিং, আমার ব্যান্ডউইথ কম লাগবে না বেশি লাগবে বলো তো? বেশি লাগবে। তাহলে আমি যদি কোনোভাবে তাকে ব্যান্ডউইথটা একটু অ্যাসিওর করতে পারি যে ওই সময় আমার ব্যান্ডউইথটা বেশি হবে, তাহলে কি কাইন্ড অফ আমি এখন রিজার্ভ করে রাখলাম না ওই টাইমের জন্য যে আমার ব্যান্ডউইথটা এখন বেশি, তাহলে এটা কি কাইন্ড অফ রিজার্ভ করা হলো না সার্কিট সুইচিং এর মতো? তো এটা নিয়ে এই স্লাইডে তেমন কিছুই নাই, এটা আমরা চ্যাপ্টার 7 এ পড়বো, ঠিক আছে? নাও হিউম্যান অ্যানালজিস অফ রিজার্ভ সোর্সেস এন্ড ভার্সেস ডিমান্ড অন অ্যালোকেশন, মানে এইটার ভিতরে তুমি নিজের তোমার হিউম্যান থিংকিং অ্যাপ্লাই করতে পারো, ওই যে বললাম তুমি বাসা থেকে বের হয়েছো, তোমার মাল্টিপল পাথ ওপেন আছে, এখন ইউজিং প্যাকেট সুইচিং তোমার কাজ হচ্ছে কোন পাথ দিয়ে তুমি ফরওয়ার্ড করবা, এটা কি
তুমি নিজে ডিসিশনটা নিবা না, বলো তো? ইয়েস স্যার। এখন তুমি দেখলা যে 3 জায়গাতে দের ইজ এ প্রবলেম, তাহলে অন ডিমান্ড তুমি কি চতুর্থ নাম্বার রোডটা দিয়ে গেলা। আবার নর্মাল ডেতে তুমি দেখলা যে এই রোডটার ডিমান্ড অনেক বেশি, কারণ কি এই রোডটা চিপ বা তোমার থেকে ভার্সিটি যাওয়ার জন্য খুব ইজি, তখন কি তুমি এটাই চুজ করলা না? কিন্তু সার্কিট সুইচিং এ তুমি কি করবে? সার্কিট সুইচিং এ তুমি পুরোপুরি মানে রিজার্ভ করে রাখবে। যেমন এটা একটা প্রপার আরো একটা এক্সাম্পল হচ্ছে, ধরো কিভাবে বুঝাই, নতুন বাজার থেকে ইউআইতে আসার রাস্তা কয়টা বলো তো? একটাই না মোটামুটি? ওই যে একটা রাস্তাই তো, বড় রাস্তা একটা না? একটা। আচ্ছা, কিন্তু তাহলে এই এক্সাম্পলটা কাজে দিবে না। এখন ধরো ধরলাম এরকম অনেকগুলো রাস্তা আছে, তো তোমরা ধরো কয়েকজন মিলে রওনা দিলা, অনেকজন অনেক পাথ দিয়ে ধরো রিক্সা বা টেম্পু বা যে কোনো ট্রান্সপোর্ট দিয়ে আসতেছে, তাহলে আমার ডেস্টিনেশন কয়টা বলো তো? ডেস্টিনেশন একটা। কিন্তু এই ডেস্টিনেশনে আসার জন্য এক একজন রিক্সাওয়ালা কি এক একটা পাথ রিজার্ভ করে নিল না তার নিজের পছন্দ মতো? কেন? এটা কেন করলো? ধরো কোনো একটা জায়গা দিয়ে, যেমন ধরো আমি যখন আগে ভার্সিটিতে জব করতাম, আমাকে ইয়ার সময় বেলা 12টা এবং বেলা 4টার দিকে আমি নর্মালি ভিকারনেসার সামনে রোডটা অ্যাভয়েড করতাম, বাংলা মত ইয়া বেলি রোডে। কারণ কি ওই সময় প্রচুর জ্যাম লেগে থাকতো, প্রচুর। আমি চেষ্টা করতাম অফিস থেকে পরে বের হওয়ার, আর নাইলে অফিসটা আগে যাওয়ার, কারণ আমি ওই অ্যাভয়েডটা করতে যেতাম। কিন্তু আমার ডেস্টিনেশন কিন্তু আমার ভার্সিটি ছিল, ঠিক আছে? কিন্তু আমি ডেস্টিনেশনে যাওয়ার জন্য কি এক এক টাইমে আমার প্রেফারেন্স অনুযায়ী আরেকটা পথ রিজার্ভ করতাম না বা অন ডিমান্ড অ্যালোকেশন করতাম না, যে ওকে এই সময় যাম। এই যে রিক্সাওয়ালাটা যে তোমাকে ডিফারেন্ট রুট দিয়ে নিয়ে গেল, কেন? হয়তোবা সেই পথটা প্রিফার করে, হয়তোবা এমন একটা টাইমে আসছে যেই টাইমে অন্য রোডগুলোতে অনেক জ্যাম, সেই কারণে সে তোমাকে একটা ডিফারেন্ট রুট দিয়ে নিয়ে গেল। তাহলে এগুলোর সাথে তুমি হিউম্যান অ্যানালজি যদি করো, তুমি দেখবা যে প্রত্যেকটা ডে টু ডে লাইফেই আমরা এই প্যাকেট সুইচিং এবং সার্কিট সুইচিং এর কিছু না কিছু পার্ট অ্যাপ্লাই করতে থাকি, ঠিক আছে? নাও এখন যদি আমরা মেইন পার্টে চলে যাই, যে ইন্টারনেট স্ট্রাকচার, নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক। হোয়াট ডু ইউ কল এ নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক? আমরা নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক বলতে কি বুঝি বলতো? What is network of network? Sir, internet এগুলা বলতে পারতে হবে। আচ্ছা, আমাদের হাতে সময়, আমরা খুব দ্রুত যাই। সো ইন সিস্টেমস কানেক্ট টু ইন্টারনেট বাই অ্যাক্সেস আইএসপি। অ্যাক্সেস আইএসপি মানে হচ্ছে আইএসপি, যেটা আমাকে লোকাল আইএসপি বেসিক্যালি, যে আমাকে ইন্টারনেট অ্যাক্সেস দিচ্ছে। সো এটা হতে পারে রেসিডেন্সিয়ালের, কোম্পানির, ইউনিভার্সিটির। এবং যে অ্যাক্সেস আইএসপি যেগুলো আছে তারা অবশ্যই কি নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড থাকতে হবে না বলতো? তারা যদি ইন্টারকানেক্টেড না থাকে, তারা কি এই যে প্যাকেট সুইচিং টেকনোলজি ইউজ করে আমরা যে ইন্টারনেটটা ইউজ করতেছি, তারা কি আমার প্যাকেটটাকে ফরওয়ার্ড করবে যদি কানেকশন না থাকে তাদের নিজেদের মধ্যে? হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? no, sir. মানে if there is no interconnection, can I transmit from one place to another place? No. The answer is simple, no. So the resulting network of network, that means internet, is very complex. আমি কখনোই বলতে পারবো না যে ওকে ফাইন পোরশনটা ইন্টারনেটের কোর পার্ট, কোন পোরশনটা ইন্টারনেটের মানে লোকাল পার্ট, দ্যাট মিন্স লোকাল আইএসপি। এটা আসলে বলা খুবই মুশকিল, হ্যাঁ, কারণ আলটিমেটলি আমার আইএসপি যার থেকে লিজ নিচ্ছে, সে আবার আরেকজন থেকে লিজ নিচ্ছে, সে আবার আরেকজন থেকে লিজ নিচ্ছে। সো এই স্ট্রাকচারটা আমরা দেখবো। সো this evolution was driven by economics and national policies, যে আলটিমেটলি ইন্টারনেটের যে চাহিদা, সেই চাহিদা আমাদের ইকোনমিকে যেভাবে এফেক্ট করে 10 বছর আগে সেভাবে এফেক্ট করতো না। এবং এই কারণে এখন আমরা ইন্টারনেটে যেভাবে অ্যাক্সেস পাচ্ছি, দেখা যাচ্ছে যে আমাদের ন্যাশনাল কিছু পলিসিও সেট করতে হচ্ছে, যারা মানে নীতি নির্ধারক কমিটি যারা, যে তারা বিভিন্ন রকমের পলিসি সেট করতেছে। ওকে ফাইন, আমার নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক, ইন্টারনেটের অ্যাক্সেসের ব্যাপারে আমরা কি করতে পারি, ঠিক আছে? সো যদি তুমি দেখো যে এই সবগুলোই যদি অ্যাক্সেস নেটওয়ার্ক হয়, তারা কি লোকাল আইএসপি না? ধরলাম এরা সবাই লোকাল আইএসপি। সো কথা হচ্ছে পুরা বিশ্বে তো, যেমন বাংলাদেশে মানে লোকাল আইএসপির সংখ্যা কত সেটা কি আমরা কি জানি? সবাই তো এখন ইন্টারনেটের ব্যবসা করতেছে না? তো আচ্ছা, নয়েজ হচ্ছে, হ্যাঁ। So there could be millions of access ISPs all over the world.
So the question is how we can connect them. We can connect them using this way. এখানে প্রত্যেকটা এক্সারসাইজ পেকে আমি প্রত্যেকটা এক্সারসাইজ পের সাথে কানেক্ট করব। এখন এটা কি ফিজিবল বলো তো? এটা কি সম্ভব ম্যানুয়ালি কানেক্ট করা? নো। মানে ধরো এটা আমি ছোট্ট একটা কান্ট্রি, আমার সোনার বাংলাদেশ, তো এই কান্ট্রির মধ্যে আমি যদি চিন্তা করি চায়নার এটার সাথে, আমেরিকার এটার সাথে, ধরো ফিনল্যান্ডের এটার সাথে, লোকাল অ্যাসপের সাথে সরাসরি কানেকশন দিব, এটা কি আমি কখনো করতে পারবো? এটা কি প্র্যাকটিক্যাল? এটা করতে গেলে তো আমার কাইন্ড অফ যে অ্যালগরিদমের ওএন স্কয়ার ক্যাপাসিটির কস্ট লেগে যাবে, বিকজ আমি সরাসরি বোথ সাইডে একদম দুই সাইডে কানেক্ট করতেছি, এখানেও এন সংখ্যক এখানেও এন সংখ্যক, তাহলে এটা মোটেও ফিজিবল না। সো আরেকটা ওয়ে কি হতে পারে বলো তো? আরেকটা ওয়ে কি হতে পারে? এই লোকাল আইএসপি গুলো কানেক্টেড, আমি বললাম তারা কানেক্টেড, এই কারণে আমরা ডেটা পাঠাতে পারতেছি ওয়ার্ল্ডের যে কোনো জায়গাতে, দে আর কানেক্টেড। বাট কিভাবে? একটা অপশন কি এটা হতে পারে না যে ওকে ফাইন, লোকাল আইএসপি গুলারে নিজেদের মধ্যে কানেক্ট না করে আমি একটা গ্লোবাল আইএসপি চিন্তা করতে পারি। এই গ্লোবাল আইএসপি গুলা বিভিন্ন রকম রাউটার টাউটার দিয়ে তারা কানেকশন সেট আপ করে রাখছে যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়, এবং আমি আমার লোকাল আইএসপি গুলাকে এইগুলার সাথে কানেক্টেড করে রাখলাম। তাহলে কি লোকাল আইএসপি গুলা কি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে এখন বলো তো? বলো পারবে? You want to go from here to here, তুমি কি যেতে পারবা? হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ কিভাবে পারবা? এখান থেকে এখানে গেলা, এ তোমার এখানে নিয়ে গেল, ধরো এরপর দুইটা পাথ আছে, সে এদিক দিয়ে গেল, এ তোমার এদিক দিয়ে নিয়ে গেল, দেন তুমি এদিকে গেলে, তুমি গেলা না। এখন কথা হচ্ছে গ্লোবাল আইএসপিটা কার? আমি কাকে বলবো গ্লোবাল? ইন্টারনেটের কি কোনো মালিকানা আছে? প্রথম ক্লাসে বলেছিলাম না, বা সেকেন্ড ক্লাসে? আমি কি বলতে পারবো যে আমি ইন্টারনেটের ওনার? এটা কি বলা যাবে জীবনে? না স্যার। তাহলে এই গ্লোবাল আইএসপিটা ধরো আমি চুজ করলাম, যে আমি চিন্তা করলাম যে আচ্ছা ফাইন, যেহেতু আমেরিকা এবং চায়না এবং রাশিয়া এরা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় দেশ এবং টেকনোলজিক্যালি এটা অনেক অ্যাডভান্সড, তাহলে তারা আসলে গ্লোবাল আইএসপিটা কন্ট্রোল করবে, আমরা তাদের সাথে যুক্ত থাকবো এবং প্যারালালি আমরা তাদের সাথে যুক্ত থেকে অন্যান্য জায়গায় কমিউনিকেট করতে পারবো। তো এটা একটা ওয়ে হইতে পারতো, কিন্তু এটাও একটা ওয়ে না, কারণ এই ক্ষেত্রে বিকজ তার ন্যাশনাল পলিসি, তার ইনফ্রাস্ট্রাকচার আমাকে ইউজ করা লাগতেছে, হুইচ ইজ নট ফিজিবল এট অল। এটা মোটেও ফিজিবল না। আমি কেন ধরো এটা যদি আমেরিকা হয়, আমি কেন আমার লিঙ্ক সরাসরি আমেরিকাতে টানবো? দরকার নেই তো, আমি অন্যভাবে যাবো। সো দ্য অ্যানাদার সিস্টেম ইজ, আচ্ছা এই যে গ্লোবাল আইএসপি, ধরো এটা আমি বাংলাদেশ আর এই গ্লোবালটা চালাচ্ছে হচ্ছে আমেরিকা, তো তার সাথে আমার কি একদম মানে এগ্রিমেন্ট থাকতে হবে না? ইকোনমিক এগ্রিমেন্ট, যে আমি তোমার এই রুটটা ইউজ করতে চাচ্ছি ডেটা পাঠানোর জন্য বিভিন্ন জায়গাতে, আমাকে কি তাকে প্রচুর পরিমাণে টাকা দিতে হবে না যদি একচেটিয়া ব্যবসা সে করতে চায় বলো তো? এটা একটা ওয়ে হইতে পারতো, ওয়ান গ্লোবাল আইএসপি, কিন্তু এটা কি ফিজিবল? তাহলে কি পুরো ইন্টারনেটটা ও কন্ট্রোল করতো না, তখন ওর হাতের মুঠোয় থাকতো না? কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে ওর ভিতর দিয়ে যাওয়া লাগতেছে আমাকে। আর ইউ দেয়ার উইথ মি? আমি খুব ইন্টারেক্টিভ ক্লাস করতে পছন্দ করি, তোমাদের ইন্টারাকশন আজকে খুব কম, তাই না? যেমন এই যে তোমরা কিছুদিন আগে একটা দেখলাম না যে সুয়েজ ক্যানালে একটা যে এভারগ্রিন একটা যে ছিল কার্গো, সেটা যে বাঁকা হয়ে আটকে ছিল। জি স্যার। ওটা কেন? ওইটা কিন্তু একচেটিয়া ব্যবসা। হ্যাঁ, কারণ ওইটা ছাড়া যদি ঘুরে যায় যে পরিমাণ কষ্ট হবে, এখান দিয়ে গেলে তার অর্ধেক কষ্টে তার দ্রুত সময় সে যেতে পারতেছে। তাহলে এটার জন্য কি মিশরের ওরা টাকা নিচ্ছে না প্রচুর পরিমাণ? জি স্যার, অনেক টাকা নিয়েছিল। কিন্তু এই টাকা ছাড়া কি আমার কোনো উপায় আছে? যদি আমি ওর দিক দিয়ে না যেয়ে পুরো সমুদ্র ঘুরে যাই, আমার তো খরচ আরো বেশি লাগবে, দিনের পর দিন ব্যবসা নষ্ট হয়ে থাকবে। মানে এখান দিয়ে যেটা আমি 2 দিনে যেতে পারবো, অন্য দিক দিয়ে গেলে আমার হয়তো 15 দিন লাগবে। তাহলে কি 15 দিনের, যারা ধরো বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে তুমি চিন্তা করো, একটা শিপমেন্ট আসতে যদি 2 দিনের পরিবর্তে 15 দিন লাগে, ব্যবসা এমনি শেষ, তাই না? তো ওরা কিন্তু এক্ষেত্রে একচেটিয়া একটা করতেছে। তো আরেকটা উপায় কি, যে এরকম কোনো গ্লোবাল টোবালের দরকার নাই, আমরা গ্লোবাল না দিয়ে আমরা বড় বড় আইএসপি তৈরি করি এবং তাদের মধ্যে কম্পিটিশন বাড়ায়। তো এখানে কয়টা আইএসপি দেখতে পাচ্ছ? আইএসপি 1, আইএসপি 2, আইএসপি 3। সো ধরলাম এটা যে কোনো একটা কান্ট্রিতে, এটা যে কোনো একটা কান্ট্রিতে, এখানে যে, তো আমরা যে কোনো একটা কান্ট্রির সাথে যুক্ত থাকবো, ওরা যে কোনো একটা কান্ট্রির সাথে যুক্ত থাকবে, এরা যে কোনো একটা কান্ট্রির সাথে যুক্ত আছে, এবং আমি ধরে নিলাম সামহাও তারা কানেক্টেড।
ওকে, আমি ধরে নিলাম সামহাও তারা কানেক্টেড এভাবে। তাহলে কি এক জায়গা থেকে আরেক জায়গায় স্টিল আমি যেতে পারতেছি না? পারতেছি না? তাহলে কি এক্ষেত্রে কি এই মাল্টিপল আইএসপি কানেক্ট হয়ে একটা বৃহত্তর ইন্টারনেট তৈরি হচ্ছে না? এখন এতে করে যেটা হচ্ছে ও কস্টলি হলে ওকেও কস্টলি হইতে হবে, ও কস্টলি হলে ওকেও কস্টলি হইতে হবে। আবার ও যদি চিন্তা করে যে আমি ব্যান্ডউইথের দাম কমাই দিব, ওর বাড়তি রেখে কোনো লাভ নেই, ওকেও কমাইতে হবে। সো কি একটা কম্পিটিশন চলে আসবে না? এবং যখনই আমরা জানি বাজারে কোনো কম্পিটিশন থাকে তখনই প্রোডাক্টের মান ভালো হয়। উইদাউট কম্পিটিশন কখনোই কিন্তু মান ভালো থাকে না। নাও অবশ্যই তারা কানেক্টেড থাকবে। সো তারা কিভাবে কানেক্টেড থাকবে? সো তারা কানেক্টেড থাকবে ইউজিং পিয়ারিং। পিয়ার কি? এই যে ধরো আমার সাথে এখানে যারা ফ্যাকাল্টি আছে তারা কিন্তু আমার কলিগ, সো আমরা একটা পেয়ার। ঠিক আছে, তুমি স্টুডেন্ট, তোমার সাথে তোমার ফ্রেন্ড আছে যে ওই হতে পারে, তাহলে তুমিও একটা পেয়ার। তাহলে এই যে যেহেতু ওরা আইএসপির নেটওয়ার্কের রাউটার, সো তারা এই পিয়ারিং লিঙ্ক দ্বারা কানেক্টেড থাকবে, বিকজ তারা হচ্ছে এই নেটওয়ার্কের এক একটা পেয়ার। এবং তাদের ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্ট থাকবে, যে হ্যাঁ তারা তাদের ইন্টারনেটটা বিভিন্ন এক্সচেঞ্জ পয়েন্টে ট্রান্সফার করতেছে। যেমন এরা এখান দিয়ে তাদের ইন্টারনেটটা ট্রান্সফার করতেছে। এগুলো হচ্ছে বিভিন্ন ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টের থ্রুতে তারা তাদের ট্রাফিকটাকে ট্রান্সফার করার ট্রাই করে। হ্যাঁ, এবং আরেকটা যেটা থাকবে যে আমরা এরকম করতে পারি যে আমরা লোকাল আইএসপির আগে একটা রিজিওনাল আইএসপি সেট করতে পারি, যে আমি আগে গ্লোবাল আইএসপি যেটা বড় আইএসপি, ওটা থেকে আমি ভাগ করে রিজিওনাল নিয়ে আসবো। রিজিওনাল থেকে আমি বিভিন্ন টেন্ডারের থ্রুতে বা বিভিন্ন উপায় বিভিন্ন লোকাল আইএসপির কাছে প্রোভাইড করে দিব। এবং ওয়ান আদার থিং ইজ কন্টেন্ট নেটওয়ার্ক প্রোভাইডার। কন্টেন্ট নেটওয়ার্ক প্রোভাইডার কারা কারা? এই যে গুগল, মাইক্রোসফট, আকামাই, এটা হচ্ছে কন্টেন্ট নেটওয়ার্ক প্রোভাইডার। তারা হচ্ছে কন্টেন্ট প্রোভাইড করে। দে মে রান দেয়ার ওন নেটওয়ার্ক টু ব্রিং সার্ভিসেস কন্টেন্ট টু আদার। যেমন গুগল কি ওদের নিজস্ব নেটওয়ার্ক ইউজ করে, ওদের নিজস্ব কন্টেন্ট আমরা ইউজ করি। আমি যখনই লিখতেছি www.যেকোনো-একটা-কিছু.com, আমি কি গুগলের থ্রুতে যাচ্ছি না? তাহলে গুগল যদি ওই কন্টেন্টটা না রাখতো ওর ডেটাবেসে, আমি কি ওটা অ্যাক্সেস করতে পারতাম যদি আমি গুগলের সার্ভার হয়ে যাই? বলতো। তাহলে এরকম গুগল, মাইক্রোসফট, আকামাই এরা হচ্ছে কন্টেন্ট নেটওয়ার্ক প্রোভাইডার। হ্যাঁ, তো এই যে আকামাইয়ের কথা বললাম, এই আকামাই সম্পর্কে তোমরা অনেকেই জানো না। এই যে ফেসবুক বা ইভেন ফেসবুকে কিন্তু এখন নিজস্ব কন্টেন্ট প্রোভাইড করে, ফেসবুকও কন্টেন্ট প্রোভাইডার নেটওয়ার্ক। এই ফেসবুক অনেক বছর এই আকামাইয়ের কাস্টমার ছিল। আকামাই হচ্ছে অনেক বড় একটা কন্টেন্ট প্রোভাইডার নেটওয়ার্ক, যারা হচ্ছে কন্টেন্টটা হোস্ট করে রাখতো এবং যারা পুরো ওয়ার্ল্ডের মধ্যে তাদের বিচরণ ছিল। একটা সময় এখন ফেসবুকের নিজস্ব কন্টেন্ট আছে, সে প্রোভাইড করে তার নিজস্ব কন্টেন্টই। এক সময় তাদেরকে আকামাইয়ের কাছ থেকে ধারে চলা লাগছে। দ্যাট মিনস তারা হচ্ছে ওইখান থেকে কাস্টমারকে নিত, মানে ফেসবুক ওয়াজ এ কাস্টমার অফ আকামাই। সো এখন যদি খেয়াল করো যে ইন্টারনেট স্ট্রাকচারের এই যে নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক অফ নেটওয়ার্কটাকে আমরা কিভাবে বলতে পারি যে একদম রুট লেভেলে আছে অ্যাক্সেস পয়েন্ট। আমি যেটা করতে পারি, আমি এইটার সাথে এটারকে, আচ্ছা বলো তো কোনটা ফিজিবল? তোমরা কেউ আমাকে বললা না এইগুলার, যেটা একটাও দেখালাম একটাও কি ফিজিবল? নাকি আমি যদি রাউট এই অ্যাক্সেস পয়েন্টের সাথে কোনোভাবে অ্যাক্সেস পয়েন্ট কানেক্ট করে দিতে পারি, ওইটা ফিজিবল? বলো তো। আচ্ছা তোমরা পয়েন্টের সাথে অ্যাক্সেস পয়েন্ট কানেক্ট করলে যেহেতু বেশি ফিজিবল মনে হচ্ছে, বিকজ নালে আমাকে কি হচ্ছে, আমাকে টায়ার 1 এ যাওয়া লাগতেছে, একদম মেইনটাতে আবার আসা লাগতেছে, অথবা আমাকে রিজিওনালে ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টে যাওয়া লাগতেছে, ওইখান থেকে রিজিওনালে যাওয়া লাগতেছে, তারপর আমার ডেটা আছে। এত ঘোরাঘুরি দরকার আছে আমার? দরকার নেই। তাহলে আমরা যদি দেখি যে হ্যাঁ আমার বিভিন্ন লোকাল আইএসপির মধ্যে বা একটু বড় আইএসপিদের মধ্যে ট্রাফিকের পরিমাণ অনেক বেশি, ট্রাফিকের পরিমাণ অনেক বেশি হলে আমরা নিজেরাই যুক্ত করতে পারি যে ঠিক আছে আমরা নিজেরা কানেক্ট হবো। যেহেতু আমি মান্থলি পে করতেছি, আমরা তো ওর সাথে কানেক্টেড আছি। তো আমি যখন তুমি যে টাকাটা ব্যান্ডউইথের যে টাকাটা মান্থলি দিচ্ছ, এটা কিন্তু শুধু একা পাচ্ছে না, ওকেও কাজ থেকে নিতে হচ্ছে। যেমন ওকে রিজিওনাল থেকে নিতে হচ্ছে, রিজিওনালকে একদম মেইন থেকে নিতে হচ্ছে। এই মেইনটা পাচ্ছে কোথা থেকে? গুগল থেকে। গুগল হচ্ছে একটা টায়ার 1 আইএসপি। এরকম গুগলের মতো আরো আছে টায়ার 1 কমার্শিয়াল আইএসপি। যেমন এই যে আমেরিকাতে লেভেল 3, স্প্রিন্ট, এটিএনটি, এনটিটি, এগুলো নাম শুনছো কোনোদিন? এই অর্গানাইজেশন গুলার এটিএনটি, স্প্রিন্ট, এগুলো হচ্ছে একদম ওয়ার্ল্ডের সবচেয়ে বড় আইএসপি। তো তারা হচ্ছে টায়ার 1 এ। সো আলটিমেটলি তুমি যখন মান্থলি টাকাটা দাও, সেটা কিন্তু টেকনিক্যালি ওই পয়সার বেসিসে গেলেও, পয়সার বেসিসেও যদি যাও, সবাই পাচ্ছে টাকাটা, কারণ ওখানে কাউকে না কাউকে লিজ নিয়ে তারপর চলা লাগতেছে। সো এইগুলো হচ্ছে গুগল হচ্ছে বেসিক্যালি তোমার কন্টেন্ট প্রোভাইডার নেটওয়ার্ক, যেটা হচ্ছে ইট ইজ এ প্রাইভেট নেটওয়ার্ক দ্যাট কানেক্টস ইটস ডেটা সেন্টার্স টু ইন্টারনেট। এই গুগল তার নিজস্ব ডেটা সেন্টারটা একদম ইন্টারনেটের কোর নেটওয়ার্কে দিয়ে দিছে, যেখান থেকে আমরা বিভিন্ন কন্টেন্ট পাই। এই কারণে গুগলকে বলা হয় কন্টেন্ট প্রোভাইডার নেটওয়ার্ক।
এরকম আরো আছে। আচ্ছা আমি একটু দ্রুত যাচ্ছি, হ্যাঁ। যেমন এই যে স্প্রিন্ট, দেখো ওদের বিচরণটা দেখো, টোটাল ইন্টারনেটের বিচরণটা দেখো, পুরা ইউনাইটেড স্টেটস জুড়ে দেখো ওরা বিচরণ করতেছে পুরাপুরি। এটা হচ্ছে একটা টায়ার ওয়ান অ্যাসপেক্ট, একটা ছবি দেখাচ্ছে আর কিছুই না। তো এই যে এটা হচ্ছে ওদের পিওপি, পয়েন্ট অফ প্রেজেন্স। পয়েন্ট অফ প্রেজেন্স মানে হচ্ছে যে আমি যেই জায়গা থেকে আমার নেটওয়ার্ক গুলোকে ডিস্ট্রিবিউট করবো। তো এই জায়গাটা হচ্ছে সবচেয়ে উন্নত এরিয়া আমেরিকার, হ্যাঁ। এই নর্থ, এই যে ওয়েস্টের যে কোস্টটা, এই কোস্টটা হচ্ছে আমেরিকার যত ভালো ভালো ইউনিভার্সিটি, যত বেসিক্যালি যারা ডেমোক্রেট তারা হচ্ছে এখানে থাকে। সো এই জায়গাটা হচ্ছে এই স্প্রিন্টের পিওপি, পয়েন্ট অফ প্রেজেন্স। এখান থেকে তারা টোটাল জায়গার মধ্যে এই নেটওয়ার্কটাকে ডিস্ট্রিবিউট করে তাদের। এটা জাস্ট একটা এক্সাম্পল তোমাদের দেখালাম। নাও এখন কথা হচ্ছে মেন, আমি যে সময়টা আছে আমি এই সময়টা ইউটিলাইজ করতে চাই। আমাকে কাইন্ডলি প্লিজ 5 মিনিট এক্সট্রা দিবা আজকে। খেয়াল করো, এই কিউইং টেইলের কথাটা আমি অলরেডি বলে দিয়েছি না? বলো তো, এটা কি বলা হয়েছে না হয়নি? কিউইং দিলে হয়েছে। তো এই কিউইং দিলে ফার্স্ট অফ অল প্যাকেট বিং ট্রান্সমিটেড। সো এই প্যাকেটটাকে পুশ আউট করতে আমার একটা ডিলে লাগবে না নেটওয়ার্কে পাঠাইতে? জি স্যার। প্যাকেটটাকে কিউ করতে আমার একটা ডিলে লাগবে না? জি স্যার। আচ্ছা, এবং ফ্রি অ্যাভেলেবল বাফারস, হ্যাভিং প্যাকেটস ড্রপ ইফ নো বাফার, এটা তো বলে দিয়েছি। যদি ফ্রি থাকে আমি প্যাকেটটাকে কিউতে রাখবো, আর যদি ফ্রি না থাকে প্যাকেটটাকে ড্রপ করে দিতে হবে না আমাকে? মানে আমি ওকে প্রসেস করতে পারবো না। তাহলে খেয়াল করো, এই যে আমি আমার যে কিউতে যে প্যাকেটগুলো আছে ওগুলাকে পুশ আউট করা মানে হচ্ছে ট্রান্সমিশন ডিলে, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠা মানে হচ্ছে প্রপাগেশন ডিলে, কিউ করতে গেলে আমাকে করতে হয় কিউইং ডিলে। আর এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় নোডাল প্রসেসিং। নোডাল প্রসেসিং মানে এই যে প্যাকেটটা তোমার কাছে আসলো, তুমি কি এই যে মনে আছে আমি বলেছি না ইন্সপেকশন করতে হয়? কি ইন্সপেকশন করতে হয়? আমাকে দেখতে হবে না যে প্যাকেটের গায়ে এরর আছে কিনা? দেখতে হবে? আচ্ছা, দেখতে হবে। এখন ধরো আমার এদিকে লাইন 3টা, আমি এই লাইনটা দিয়ে পাঠাবো, আমাকে কি আউটপুট লিঙ্ক কোনটা হবে ডিটারমাইন করতে হবে না রাউটারকে? এই প্যাকেটটাকে কোন আউটপুট লাইন দিয়ে পাঠাবো আমি করতে হবে। তাহলে এই যে ডিলে গুলা, এরর চেক করা, ইন্সপেকশন করা, আউটপুট লাইন সেট করা, এগুলোকে বলা হয় নোডাল প্রসেসিং ডিলে, যেটা হচ্ছে এই রাউটারে এখানে হবে। আরেকটা ডিলে হচ্ছে কিউইং ডিলে। কিউইং ডিলে তো তোমরা বুঝছোই, যে আমি যে রাউটারে কিউ তৈরি করব, এক একটা যে কিউতে আসবে, কিউ থেকে যে ড্রপ হবে বা কিউ থেকে যে আমি ওইখানে রাখবো, টাইম ওয়েটিং ফর অ্যান আউটপুট লিঙ্ক ফর ট্রান্সমিশন, আমি কোন সময়টা কতটুকু সময় ধরে কিউতে বসে আছি এখানে স্লট পাওয়ার জন্য, সেটাকে বলা হয় কিউইং ডিলে। ইট ডিপেন্ডস অন দ্য কনজেশন লেভেল অফ রাউটার, যে আমার রাউটারের মেমোরি কত বেশি, আমার রাউটার কতগুলো কনজেশন সলভ করতে পারে। যদি বেশি জটলার ক্যাপাসিটি তার থাকে তাহলে কিউইং ডিলে কম হবে। আচ্ছা, তো যদি খেয়াল করে দেখো ট্রান্সমিশন ডিলে কি বলো তো? বলো। এই যে এল বাই আর না? ইয়েস স্যার, এল বাই আর। আমাকে পুশ আউট করতে যে সময়টা লাগে। আরেকটা হচ্ছে প্রপাগেশন ডিলে, যে এই যে ফিজিক্যাল লিংক দিয়ে যে একসাথে আসলে সোর্স থেকে ডেস্টিনেশনে এসে যাচ্ছে, এই টোটাল ডিলেটা কত। এবং এটা ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর, একটা হচ্ছে কি ফিজিক্যাল লিংকের লেন্থ কত এবং আমি কত প্রপাগেশন স্পিডে যেতে পারতেছি। তো নর্মালি যে প্রপাগেশন স্পিডটা ইন্টারনেট ফলো করে যেটা পাঠানোর জন্য, সেটা হচ্ছে অ্যারাউন্ড 20 × 10⁸ মিটার পার সেকেন্ড। সে এত মিটার পার সেকেন্ডে ডেটাগুলোকে পাঠাইতে পারে। তো এই 4টা ডিলেকে যদি আমি একসাথে করি তাহলেই আমি বলতে পারি যে আমার টোটাল নোডাল ডিলে হচ্ছে এত। সবগুলাকে মিলায় এগুলো হচ্ছে তোমার বিভিন্ন রকমের ডিলে, এগুলো দেখবা আমাদের ইন ফিউচার আরো আসতেছে। তো এই ট্রান্সমিশন এবং প্রপাগেশন এটা কিন্তু খুবই আলাদা, এখানে হাইলাইট করে রাখছে। এটাকে এক ভাবার কোনো কারণ নেই কিন্তু, ঠিক আছে? ওকে, সো আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাকুক, আমাদের হাতে সময়ও নাই। এই পর্যন্ত মোটামুটি কভার করা হইল, ঠিক আছে? 1:40 ক্লাস শেষ হয়ে যায় না এটা? জি স্যার। আচ্ছা, আমি প্রেজেন্ট অফ করে দিচ্ছি, আমি রেকর্ডটা অফ করে দিলাম।